আমার প্রিয় ছাত্র ছাত্রী এবং বন্ধুরা কেমন আছো সবাই? শারীরিকভাবে ভালো তো থাকতেই হবে, তাই না? পরীক্ষাটা তো দিতে যেতে হবে। তবে মানসিক চাপ হয়তো একটু আছে, থাকাও ভালো। কারণ চাপ বাড়লে কনসেন্ট্রেশন বাড়ে, আর কনসেন্ট্রেশন বাড়লে পড়াশোনাও ভালো হবে। আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম, মানে কি জীবজগতের শ্রেণীবিন্যাস। এর আগে ফার্স্ট লেকচারে আমরা যে জিনিসটা ডিসকাস করেছিলাম সেটা ছিল মনেরা, প্রোক্যারিওটসদের মধ্যে আমরা কি ডিসকাস করেছিলাম? আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া। তার সঙ্গে আমরা আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া ডিটেলস ক্যারেক্টারিস্টিক ফিচার ডিসকাস করেছিলাম। তারপরে যে টপিকটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে পার্ট 2 সেই লেকচারে, যেখানে আমরা প্রোটিস্টা, ফাঙ্গাস বা ছত্রাক এবং ভাইরাস সম্বন্ধে পড়বো। তবে আগের ক্লাস নিয়ে একটা কথা বলি, যে আমি কমেন্ট সেকশনে লক্ষ্য করেছিলাম যখন আমি সায়ানোব্যাকটেরিয়া পড়াচ্ছিলাম, তো তোমাদের অনেকে প্রশ্ন করেছিলে যে সায়ানোব্যাকটেরিয়াটা তো স্যার টেক্সট বইতে গ্রাম পজিটিভ দেওয়া আছে, তো আপনি একটু চেক করবেন। তো আমি তোমাদের বলছি যে সায়ানোব্যাকটেরিয়া যদি তোমরা 2023 অব্দি টেক্সট বই ফলো করো, 7টা টেক্সট বইতে দেখবে যে লেখা আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া সম্বন্ধে বা নীলাভ সবুজ শৈবাল সম্বন্ধে। কিন্তু সেটা ঠিক নয়। যেটা সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল সেটা গ্রাম নেগেটিভ। অর্থাৎ একে যদি আমরা কালার করি ওই ক্রিস্টাল ভায়োলেট তারপরে স্যাফরানিন, তাহলে কিন্তু আমরা শেষ অবধি দেখতে পাবো এতে স্যাফরন কালারই আছে। তো একটু ঠিক করে নেবে তোমরা, আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন গ্রাম নেগেটিভই বলেছি, আর ওটাই ঠিক। ওকে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। দেখতে পাচ্ছ প্রোটিস্টা, ফাঙ্গাস, ভাইরাস। তো প্রথমে আমরা প্রোটিস্টা দিয়ে স্টার্ট করব। তার আগে এটা হচ্ছে আমাদের সেই মডার্ন ক্লাসিফিকেশনের যে কমন যে একটা চার্ট ছিল সেটা। তো এখানে আমরা লেফট সাইডের যে পার্টটা অর্থাৎ প্রোক্যারিওটস বা মনেরা, সেটা পুরোটা কভার করেছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে রাইট সাইডে ইউক্যারিওটস। ঠিক আছে, এটা সম্বন্ধে। এবার ইউক্যারিওটসদের মধ্যে আছে দুটো ভাগ। একটা আছে ইউনিসেলুলার বা এককোষী, আরেকটা আছে মাল্টিসেলুলার বা বহুকোষী। আমরা কোনটা পড়বো আজকে? ইউনিসেলুলার বা এককোষী। তাহলে এখানে জাস্ট লিখে দিচ্ছি, ইউনিসেলুলারের মধ্যে আমরা পড়বো হচ্ছে কার সম্বন্ধে? প্রোটিস্টা। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। প্রোটিস্টা যখন শেষ হয়ে যাবে তারপরে যাব আমরা ফাঞ্জাইতে বা ছত্রাকে, আর ছত্রাক যখন শেষ হয়ে যাবে তখন আমরা যাব ভাইরাসে। তো চলো শুরু করা যাক প্রোটিস্টা দিয়ে। এখানে একটা খুব সুন্দর একটা কোলাজ তোমরা দেখতে পাচ্ছ প্রোটিস্টার। তো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোটিস্টা কি দেখে আমরা বুঝবো, বা একটা প্রোটিস্টা যদি আমাদের হাতে পেয়ে যাই তাহলে কোন কোন ক্যারেক্টার্স গুলো আমরা দেখবো যাতে করে আমরা বলি যে আচ্ছা এটাই তো প্রোটিস্টা। তো প্রথম যে পয়েন্টসটা আমরা এখানে লিখবো সেটা হচ্ছে প্রোটিস্টাদের বাসস্থান। বাসস্থান বলতে এরা কোথায় থাকে বা কোথায় এদের সাধারণত পাওয়া যায়। তো এদের যদি আমরা বাসস্থান দেখি, তো এদের বাসস্থান সাধারণত জলজ বা এরা জলে থাকে। তো বাসস্থান হচ্ছে জলজ জলজ জীব। এটা হচ্ছে এদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এদের মধ্যে অনেক ধরনের নিউক্লিয়াস থাকতে পারে, মানে যেরকম আমাদের কোনো কোষে একটা নিউক্লিয়াস থাকে, কিছু কিছু কোষে আমাদের অনেক নিউক্লিয়াস থাকে, সেরকম প্রোটিস্টাও কিছু প্রোটিস্টা এরকম আছে যাদের কাছে একটা নিউক্লিয়াস আছে, কিছু প্রোটিস্টা এরকম আছে যাদের দুটো নিউক্লিয়াস আছে, কিছু প্রোটিস্টা এরকমও আছে যাদের অনেকগুলো নিউক্লিয়াস আছে। তাহলে আমরা সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্সটা এখানে লিখবো সেটা হচ্ছে এরা এক বা দুই বা বহু নিউক্লিয়াস যুক্ত। বহু নিউক্লিয়াস যুক্ত। তো জলজ জীব এক বা দুই বা বহু নিউক্লিয়াস যুক্ত, এটা তো খুব খুব সিম্পল ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু আমরা যদি আরো ডিটেলসে দেখা শুরু করি, যে শুধু এইটুকু দেখেই কি চিনে যাব যে এরা প্রোটিস্টা? বলছে যে না, আমরা আরো একটু ডিটেলসে দেখব যে প্রোটিস্টাদেরকে আমরা স্পেসিফিক্যালি কি করে চিনবো। তো তার জন্য আমাদের যেতে হবে প্রোটিস্টার ক্লাসিফিকেশনে এবং প্রত্যেকটা পার্ট সম্বন্ধে ডিটেলসে পড়তে হবে প্রোটিস্টার। তাহলে আমরা আরো ডিটেইলি চিনতে পারবো যে আচ্ছা এটাই প্রোটিস্টা।
আর থার্ড যে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা এর আগের স্লাইডেই বলেছি যে এরা সাধারণত কি কোষী, আমরা একটু আগেই পড়লাম এরা সাধারণত এককোষী, এরা সাধারণত এককোষী ইউক্যারিওটস। এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স ফিচার দেখলাম। নেক্সট আমরা আরো ডিটেইলস যাব এবং এর ক্লাসিফিকেশন সম্বন্ধে দেখব। দেখো, ক্লাসিফিকেশন যদি আমরা করি যে প্রোটিস্টটাকে কত ভাগে ভাগ করা যায়, তবে আমাদের এখানে প্রথমেই চলে আসবে হচ্ছে ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক মানে কি? যারা সালোক সংশ্লেষ করতে পারে বা সালোক সংশ্লেষকারী। সালোক সংশ্লেষকারী, তার মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি? ক্রাইসোফাইটাকে পাচ্ছি, ডাইনোফ্লাজেলেটসকে পাচ্ছি, আর লাস্টে ইউগ্লিনয়েডসকে পাচ্ছি। আমরা প্রত্যেকটা সম্বন্ধে ডিটেইলসে পড়বো। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড যে টাইপসটা, সেটা হচ্ছে স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড হচ্ছে ছত্রাকের মতো একটা প্রোটিস্টা, ছত্রাকের মতো ক্যারেক্টারিস্টিক ফিচার আছে স্লাইম মোল্ডের। আর থার্ড যেটা দেখতে পাচ্ছি তোমাদের অতি পরিচিত প্রোটোজোয়া। এবার অনেক স্টুডেন্ট কি করে যে প্রোটিস্টা আর প্রোটোজোয়া দুটোকে এক করে দেয়, দুটো এক নয়। প্রোটিস্টা হচ্ছে আমাদের মেইন, আর প্রোটোজোয়া হচ্ছে প্রোটিস্টার একটা ভাগ। তো প্রথমে আমরা ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষকারী প্রোটিস্টাদেরকে দিয়ে শুরু করব, তারপরে স্লাইম মোল্ড, তারপরে যাব প্রোটোজোয়াতে। তো ফটোসিনথেটিক প্রোটিস্টা বা বাংলাটা হচ্ছে সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা। প্রথমেই চলে আসছে ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটসদের যে এক্সাম্পলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ন্যাভিকিউলা। তো তোমরা যদি একটু ছবিটা একটু ভালোভাবে দেখো, তাহলে দেখতে পাবে যে এদের গোল্ডেন কালারের বডি দেখা যাচ্ছে, সোনালী বর্ণের গাত্র দেখা যাচ্ছে। তাহলে এটাই দেখে আমরা ক্রাইসোফাইটসদের চিনবো। তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা লিখবো সেটা হচ্ছে সোনালী কালারের বা সোনালী বর্ণের, সোনালী বর্ণের। আর আলাদা করে আমরা সালোক সংশ্লেষ করতে পারে সেটা আমরা লিখবো না। কেন? কারণ আমরা তো ফটোসিনথেটিক প্রোটিস্টা সম্বন্ধেই পড়ছি, আমরা তো সালোক সংশ্লেষ করতে পারে এমন প্রোটিস্টা সম্বন্ধেই পড়ছি। তাহলে আলাদা করে আর সালোক সংশ্লেষ করতে পারে সেটা কিন্তু লেখার দরকার নেই। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে সোনালী বর্ণের আমরা দেখছি ক্রাইসোফাইটসদের, এদের যে বাইরের কোষ প্রাচীরটা আছে সেই কোষ প্রাচীরটা খুব শক্ত হয়। কেন শক্ত হয়? কারণ এদের কোষ প্রাচীরটা সিলিকা দিয়ে তৈরি। সিলিকা জিনিসটাই খুবই কঠিন। তো সেটা আমরা লিখবো সেকেন্ড পয়েন্ট, যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত বলা হলো? সিলিকা, সিলিকা নির্মিত। কোষ প্রাচীর হচ্ছে সিলিকা নির্মিত। এবার সিলিকা জিনিসটা এতটাই শক্ত যে ইন ফিউচার দেখা গেল যে এই ক্রাইসোফাইট বা যেটার এক্সাম্পল দেওয়া হচ্ছে নাভিকিউলা, এ মরে গেল, কিন্তু এই নাভিকিউলার বাইরের যে কোষ প্রাচীরটা আমরা দেখব সেটা কিন্তু নষ্ট হয় না। এবার আমি ধরো একটা নাভিকিউলা এবং আমি এই মাটির উপরে দাঁড়িয়ে আছি, আমার ভেতরের অর্গ্যানগুলো সব নষ্ট হয়ে গেল, আমি মরে গেলাম, কিন্তু আমার বাইরের যে শেলটা আছে, আমার বাইরের যে খোলসটা আছে সেটা নষ্ট হলো না। তাহলে আমরা কি দেখতে পাবো? যে আমার খোলসটা এখানে পড়ে থাকবে। এরকম যদি অনেকগুলো ক্রাইসোফাইটস এক জায়গায় এসে জমা হতে থাকে, তাদের যদি বাইরের কোষ প্রাচীরটা নষ্ট না হয়, তাহলে আমরা কিছুদিন পরে দেখতে পাবো যে মাটির ওপরে অনেকগুলো আস্তরণ সৃষ্টি হয়েছে। কিসের আস্তরণ সেটা? এই যে ক্রাইসোফাইটস বা এই যে নাভিকিউলা, এদের যে বাইরের সেল ওয়াল বা কোষ প্রাচীর, সেটা যেহেতু সিলিকা দ্বারা নির্মিত, সেটার ধীরে ধীরে একটা আস্তরণ তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাবো যে মাটিটা সোনালী কালারের হতে শুরু করেছে। এই ধরনের মাটিকে আমরা বলি ডায়াটমীয় মৃত্তিকা, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তাহলে আমরা থার্ড পয়েন্টটা এখানে কি লিখছি? যে কোষ প্রাচীর সিলিকা নির্মিত জন্য নষ্ট হয় না। তারপরে লিখব যে কোষ প্রাচীর জমা হয়ে, আমি খুব সংক্ষেপে লিখছি, তোমাদের বুঝিয়ে দিলাম ব্যাপারটা, কোষ প্রাচীর জমা হয়ে ডায়াটমীয়
ডায়াটোমীয় মৃত্তিকার সৃষ্টি করে। বোঝা গেল, সোনালী কালারে ডায়াটোমীয় মৃত্তিকা সিলিকা দ্বারা নির্মিত। এইটুকুই আমরা পড়বো ন্যাভিকিউলার সম্বন্ধে, আমাদের আর কিছু পড়ার দরকার নেই। এক্সাম্পলও তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এই ন্যাভিকিউলা গুলো যখন কোথাও থাকে না, তার মানে বুঝতে হবে যে ওখানে দূষণ আছে। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? এদেরকে আমরা বলতে পারি, ক্রাইসোফাইটসদেরকে দূষণ নির্দেশক। দূষণ নির্দেশক, পলিউশন ইন্ডিকেটর হলো। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা এই জিনিসটাই দেখেছিলাম, দূষণ নির্দেশক। কিন্তু সায়ানোব্যাকটেরিয়া আর ক্রাইসোফাইটস এদের মধ্যে তফাৎ হচ্ছে যে এরা দূষণযুক্ত জায়গায় জন্মাতে পারে না। আর সায়ানোব্যাকটেরিয়া কি করে? দূষণ যেখানে সেখানেই গিয়ে জন্মায়। তার মানে সায়ানোব্যাকটেরিয়া জন্মালে আমাদের বুঝতে হবে যে ওখানে দূষণ আছে, আর যদি এরা না জন্মায় তাহলেও বুঝতে হবে ওখানে দূষণ আছে। চলো তাহলে নেক্সট ক্রাইসোফাইটার পরে আমরা যাব হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস দের সম্পর্কে। দেখতে পাচ্ছ ডাইনোফ্ল্যাজেলেটস, এটা হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটস দের ছবি। এটা হচ্ছে যেটা নকটিউলিকার ছবি। এটা তোমরা যদি একটু ছবিটা দেখো, এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেহেতু ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা ছবি, তাই জন্য হয়তো খুব ভালোভাবে তোমরা এই জায়গাটা দেখতে পাবে না। তার সত্ত্বেও আমি তোমাদের চেষ্টা করছি জায়গাটা একটুখানি দেখানোর, যে এই যে এখানে এই জিনিসটা দেখছো, এই যে এরকম, এটা হচ্ছে একটা ফ্ল্যাজেলা এদের। আর আরেকটা ফ্ল্যাজেলা এখানে দেখা যাচ্ছে না, খুবই ছোট এইটা। তো এরকম এদের দুটো ফ্ল্যাজেলা থাকে, তাই জন্য এদের নাম ডাই মানে দুই, আর ফ্ল্যাজেলেটস মানে ফ্ল্যাজেলা যুক্ত। তাহলে প্রথম পয়েন্টটাই আমরা লিখব যে এরা এরা কটি ফ্ল্যাজেলা যুক্ত? দুইটি ফ্ল্যাজেলা, এরা দুইটি ফ্ল্যাজেলা যুক্ত। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এদের বডি কালার। একটু আগে আমরা ক্রাইসোফাইটসদের দেখছিলাম যাদের বডি কালার কেমন ছিল? গোল্ডেন বা সোনালী কালারের ছিল। কিন্তু এদেরকে যদি আমরা দেখি এদের কালার কিরকম, এদের বিভিন্ন কালার পাওয়া যায়। লাল হতে পারে, সবুজ হতে পারে, হলুদ হতে পারে। তাহলে আমরা এখানে লিখছি যে বিভিন্ন রঙের হয়। ফর এন এক্সাম্পল, লাল কালারের হতে পারে, সবুজ হতে পারে, তো বিভিন্ন কালারের হয়। এবার এই যে লাল যে ডাইনোফ্ল্যাজেলেটস, লাল ডাইনোফ্ল্যাজেলেটসদের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। সেটা কি? দেখো, সমুদ্রের জলে এই যে লাল লাল ডাইনোফ্ল্যাজেলেটসরা বারবার বিভাজিত হতে থাকে এবং সমুদ্রের জলের উপরে একটা লাল আস্তরণ ফেলে দেয়। এটাকে আমরা বলি রেড টাইড। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কি হয় যে সমুদ্রের জলে লাল লাল সমুদ্রের জলে লাল ডায়ানোফ্ল্যাজেলেটস কিসের সৃষ্টি করে? রেড টাইড সৃষ্টি করে। তাহলে আমরা কি দেখলাম? রেড টাইড সৃষ্টি করছে, বিভিন্ন কালারের হয় এবং দুটি ফ্ল্যাজেলা যুক্ত। আমি অনেক বড় করে লিখছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। আর যেহেতু তিনটে করেই পয়েন্টস আছে, তাই জন্য ছোট লিখেও আমাদের কোনো অসুবিধা নেই, বড় লিখলেও আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে চলো, এটা একটা আমাদের খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। রেড টাইড, এটা ভালো করে পড়বে। আর দুটি ফ্ল্যাজেলা যুক্ত, এটাও ভালো করে পড়বে। চলো নেক্সট।
নেক্সট হচ্ছে ইউগ্লিনয়েডস, এর সঙ্গে হয়তো তোমরা পরিচিত, তোমরা ইউগ্লিনা নাম শুনে রেখেছো। এটা হচ্ছে কার ছবি? ইউগ্লিনার ছবি, এটা ইউগ্লিনা। এবার এদের আবার কি স্পেসিফিক বৈশিষ্ট্য দেখা যায়? দেখো, এর আগের দুজনের কাছে কোষ প্রাচীর ছিল, কিন্তু এই যে ইউগ্লিনয়েডস, যার একটা এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, যেটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এর কোনো কোষ প্রাচীর থাকে না। তাহলে কি থাকে? এখানে পেলিকেল বলে একটা জিনিস আছে, তোমরা হয়তো ছবিতে একটু ঝাপসা আসছে, আমি এখানে গোল করে দিচ্ছি, আমি লিখেও দিচ্ছি সাইডে, সেটা দেখে আমরা এখানে চিনবো এদেরকে, যে এদের কি থাকে না? কোষ প্রাচীর থাকে না। এদের কোষ প্রাচীর থাকে না, থাকে না। তাহলে কি থাকে? পরিবর্তে পরিবর্তে পেলিকল থাকে। পেলিকল, পরিবর্তে পেলিকল থাকে, এদেরকে দেখে চেনা যায়। নেক্সট দেখতে পাচ্ছ একটা বিরাট লম্বা কিছু একটা বেরিয়েছে, এটা কি? এটা হচ্ছে ফ্লাজেলা। কটা আছে? একটাই আছে। কিন্তু এদের ফ্লাজেলার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, যে ফ্লাজেলার মধ্যে অনেক ছোট 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 কাটা 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 জিনিস দেখা যাচ্ছে, এই যে এরকম কাটা 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 জিনিস দেখা যাচ্ছে। এগুলো কি? দেখো বলছে এগুলো হচ্ছে ম্যাস্টিগোনিমস। ম্যাস্টিগোনিমস জিনিসটা কি? যদি কোনো ফ্ল্যাজেলা থাকে, সেই ফ্ল্যাজেলার উপরে যদি চুলের মতো জিনিস দেখা যায়, সেটাকে আমরা, সেই চুলের মতো গঠনগুলোকে আমরা বলবো ম্যাস্টিগোনিমস। আর যে ফ্ল্যাজেলাতে এই চুলের মতো জিনিসগুলো থাকবে, সেই ফ্ল্যাজেলারও একটা স্পেসিফিক নাম আছে, তার নাম টিন সেল ফ্ল্যাজেলা। কি ফ্ল্যাজেলা? টিন সেল ফ্ল্যাজেলা। তাহলে এখানে আমরা দেখছি যে ম্যাস্টিগোনিমস, ম্যাস্টিগোনিমস যুক্ত, ম্যাস্টিগোনিমস যুক্ত কি ফ্ল্যাজেলা বললাম? টিন সেল। টিন সেল, ম্যাস্টিগোনিমস যুক্ত টিন সেল ফ্ল্যাজেলা দেখা যায়। নেক্সট আরেকটা যে বৈশিষ্ট্য, সেখানে দেখছো যে এদের বডির মধ্যে এরকম ক্রস 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 করে অনেকগুলো গঠন দেখা যাচ্ছে, এবং সেই নামগুলো কি বলা হচ্ছে এটার? এই ক্রস ক্রস জিনিসগুলোর মায়োনিমস। কি বলা হচ্ছে? মায়োনিমস। আর এই যে ক্রস ক্রস গঠনগুলো দেখছো বা মায়োনিমস গুলো দেখছো, সেগুলো এদের সংকোচন প্রসারণে সাহায্য করে। যেরকম ভাবে তোমরা যদি একটা ওই গ্রামের দিকে যখন বর্ষা হয় তখন বেরোয়, এরকম এরকম করে ক্রল করতে করতে যায়, লম্বা লম্বা কেঁচো টাইপের। তো সেই জিনিসগুলো কি হয়, প্রথমে এটা যদি পুরো বডি হয়, প্রথমে বডিটাকে এরকম করে ক্রল করলো, আবার সামনে এগিয়ে গেল, আবার ক্রল করলো, আবার সামনে এগিয়ে গেল, সংকোচন প্রসারণের সাহায্যে এগিয়ে যায়। এরাও সেম, বডিটা প্রথমে এরকম ছোট হলো, তারপরে উপরে বড় হলো, আবার একটু ছোট হলো, আবার উপরে বড় হলো, এইরকম সংকোচন প্রসারণ এরা কার সাহায্যে করে? মায়োনিমের সাহায্যে। তাহলে আমরা এখানে জাস্ট লিখে দেবো কি, যে মায়োনিম অনুসূত্র দেখা যায়, মায়োনিম দেখা যায়, মায়োনিম দেখা যায়, যার সাহায্যে বা যা গমনে সাহায্য করে বা সংকোচন প্রসারণে সাহায্য করে। এই হচ্ছে আমাদের ইউগ্লিনার বেসিক ক্যারেক্টারিস্টিক ফিচার। তার সঙ্গে যদি আরেকটা ইম্পর্টেন্ট ফিচার দেখতে চাও, সেটা হচ্ছে এদের, দেখো যে বডির যে একটা ছোট 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 কিছু দানা দেখা যাচ্ছে বডির ভেতরে, এই যে এইগুলো, এগুলোকে বলছে প্যারামাইলন বডিজ। সেটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, তবে যদি কঠিন কোয়েশ্চেন আসে যে প্যারামাইলন দানা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটাও এখানে চলে আসতে পারে। তো এখানে আমরা 3 অবধি তো এখানেই লিখেছি, তাহলে এখানে উপরে 4 করে দিই নাকি? এখানে 4 করে দিই, যে প্যারামাইলন দেখা যায়, প্যারামাইলন দানা দেখা যায়, প্যারামাইলন দানা দেখা যায়। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম ক্রাইসোফাইটস, আমরা পড়লাম ডাইনোফ্ল্যাজেলেটস, আমরা দেখলাম ইউগ্লিনয়েডস। এগুলো সবাই ফটোসিনথেটিক প্রোটিস্টা বা সালোক সংশ্লেষ করতে পারে এমন প্রোটিস্টা। এবার আমরা দেখব ফাঙ্গাস লাইক প্রোটিস্টা। একটু আগে আমরা ওই ছকটাতে দেখছিলাম যে কিছু স্লাইম মোল্ড বলে প্রোটিস্টা আছে, যারা ফাঙ্গাসের ন্যায় ক্যারেক্টারিস্টিক ফিচার বহন করে, তাই জন্য বলা হচ্ছে ফাঙ্গাস লাইক বা ছত্রাকের মতো প্রোটিস্টা। এখানে খুবই সুন্দর স্লাইম মোল্ডের ছবি তোমরা দেখতে পাচ্ছ। স্লাইম মোল্ডের প্রথম যে বৈশিষ্ট্যটা কি বললাম আমরা? ফাঙ্গাস লাইক,
মানে ছত্রাকের মতো। এবার ছত্রাক কি? ছত্রাক হচ্ছে মৃতজীবী, মৃত জিনিসের ওপরে শোষণ করে বেঁচে থাকে, মৃত জিনিস থেকে খাবার খায়। এরাও মৃত জিনিস থেকে খাবার খায়, তাই জন্য এদেরকে আমরা কি বলবো? স্যাপ্রোফাইট। এরা হচ্ছে স্যাপ্রোফাইটস, বা বাংলায় আমরা কি বলি? মৃতজীবী। স্যাপ্রোফাইটস বা মৃতজীবী। বোঝা গেল? নেক্সট, এদের যদি কিছু মানে এটা দেখে সেরকম স্ট্রাকচার কিছু বোঝা যাচ্ছে না, আমরা নেক্সট স্লাইডে দেখবো এর ক্যারেক্টারিস্টিক ফিচার প্লাস এর লাইফ সাইকেল। কিন্তু এদের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এরা ফ্রুট বডি বা ফল দেহ গঠন করে, তার সঙ্গে এদের প্লাজমোডিয়াম দশাও দেখা যায়। তো প্লাজমোডিয়াম দশা কি, ফ্রুট বডি কি, আমরা এর পরের স্লাইডে দেখবো। আপাতত এখানে লিখছি যে প্লাজমোডিয়াম দশা দেখা যায়। প্লাজমোডিয়াম, এটা ওই প্লাজমোডিয়াম প্যারাসাইটটা নয়। প্লাজমোডিয়াম বলে আরেকটা ওই ম্যালেরিয়ার যে পরজীবী আছে, এটা কিন্তু সেটা নয়, এটা আলাদা জিনিস। প্লাজমোডিয়াম দশা দেখা যায়। আরেকটা কি দেখব? ফল দেহ গঠিত হয়। ফল দেহ গঠিত হয়। এবার কি জিনিস এগুলো? প্লাজমোডিয়াম জিনিসটার মধ্যে কি, ফল দেহ জিনিসটাই বা কি, এটা আমরা দেখব হচ্ছে এখানে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা প্লাজমোডিয়াম এই স্লাইম মোল্ডের পুরো একটা লাইফ সাইকেল, আর ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ফ্রুট বডি বা ফল দেহ। তো কিভাবে আমরা শুরু করব জিনিসটা দেখো। আমরা শুরু করব হচ্ছে এইখান থেকে, এইখান থেকে। এখানে দেখো একটা ম্যাচিওর প্লাজমোডিয়াম তৈরি হয়েছে। প্লাজমোডিয়াম জিনিসটা কি? এই যে দেখো জাইগোট, জাইগোট মানে হচ্ছে একটা স্লাইম মোল্ড তৈরি হয়েছে, ওটাই জাইগোট। স্লাইম মোল্ডের বেবি বলতে পারো বা বাচ্চা বলতে পারো। এই স্লাইম মোল্ডের বেবিটা খাচ্ছে, খেতে 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 বড় হচ্ছে, এবং বড় হতে হতে যখন অনেকগুলো স্লাইম মোল্ড নিজেদের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি দশা বলে দিচ্ছি? প্লাজমোডিয়াম। কি দশা বলে দিচ্ছি? প্লাজমোডিয়াম দশা বলে দিচ্ছি। তাহলে অনেকগুলো স্লাইম মোল্ড একসাথে আসলে কি দেখা যায়? প্লাজমোডিয়াম দশা দেখা যায়। এরপর দেখো বলছে প্লাজমোডিয়ামটা যখন তৈরি হয়ে গেল, তারপর যদি বাইরের অবস্থা বা পরিবেশের অবস্থা অনুকূল না হয়, যদি প্রতিকূল হয়, যদি এরকম মনে হয় স্লাইম মোল্ডের যে এরপরে আমার বিপদ হতে পারে, তখন স্লাইম মোল্ড কি করে? বলছে তখন স্লাইম মোল্ড এরকম একটা গঠন তৈরি করে, এরকম, যেটার ভালো ছবি ডান দিকে দেওয়া আছে। তা এই স্ট্রাকচারটাকে কি বলছে? এটাকে বলছে হচ্ছে ফল দেহ বা ফ্রুট বডি। ফল দেহ, ফল দেহতে কি থাকছে? বলছে যে ফল দেহের একটা মাথা আছে, গোল করে লেখা আছে দেখো, ফল দেহের মাথায় স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম কথাটার মানে হচ্ছে রেণুস্থলী। এর মধ্যে হচ্ছে রেণু ভরা আছে, রেণুস্থলীর ভেতরে কি ভরা আছে? রেণু ভরা আছে। এরপর এই যে তোমরা দেখছো প্লাজমোডিয়ামের মাথায় একটা ফল দেহ বা ফ্রুট বডি গঠিত হয়েছে, যে ফ্রুট বডির মধ্যে কি আছে? রেণু আছে। যখন স্লাইম মোল্ডের মনে হলো যে না, এই মুহূর্তে বাইরের অবস্থাটা ভালো নেই, এই মুহূর্তে আমার কি করা উচিত? আমার রেণু তৈরি করা উচিত। রেণুটা তৈরি করে আমি বাইরে রেখে দেব, বাইরের পরিস্থিতি যখন ভালো হবে তখন সেই রেণুটা থেকে আবার আমরা নতুন স্লাইম মোল্ড তৈরি করব। তাহলে কি হলো? যে প্লাজমোডিয়ামের যে রেণুগুলো ছিল স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলীর মধ্যে, সেগুলো থেকে কি তৈরি হলো? দেখো, স্পোর তৈরি হলো বা রেণু তৈরি হলো। প্রথমবার আমরা যখন লাইফ সাইকেল শুরু করেছিলাম স্লাইম মোল্ডের, তখন এটা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ছিল। তারপরে এই স্লাইম মোল্ডটা বড় হয়ে যখন প্লাজমোডিয়াম দশায় আসলো, প্লাজমোডিয়াম থেকে যখন ফল দেহ তৈরি করলো, ফল দেহ থেকে যখন রেণু তৈরি করলো, তখন দেখো ক্রোমোজোমের নাম্বার হয়ে গেছে শুধু n। তার মানে এখান থেকে এখানে কি ধরনের জনন হলো? অযৌন জনন হলো। অযৌন জননের ফলেই রেণু তৈরি হয়। এরপরে দেখো রেণুগুলো দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ফ্ল্যাজেলা যুক্ত রেণু বা ফ্ল্যাজেলেটেড রেণু, আর একটা হচ্ছে অ্যামিবার মতো দেখতে রেণু বা অ্যামিবয়েড রেণু। তাহলে রেণু দুই ধরনের তৈরি হলো, ফ্ল্যাজেলেটেড আর অ্যামিবয়েড। এরপরে এই দুই ধরনের রেণু এক জায়গায় চলে আসলো, এবং আমরা জানি যে দুটো আলাদা আলাদা রেণু যখন একসাথে যুক্ত হয়, যখন এন আর এন
এটাও হচ্ছে এন, এটাও হচ্ছে এন, দুটো আলাদা আলাদা এন যখন একসাথে যুক্ত হয় তখন কি তৈরি হয়, 2n। 2n তৈরি হলে সেটাকে আমরা কি বলি, জাইগোট বলি, বা আমরা বলি হচ্ছে এটা একটা যৌন জননের ফলে তৈরি হওয়া জীব। তাহলে স্লাইম মোল্ডের আমরা দুটো স্টেজ দেখছি, একটা হচ্ছে অযৌন জননের ফলে রেণু তৈরি হচ্ছে, আরেকটা আমরা দেখছি দুটো আলাদা আলাদা রেণু একসাথে যুক্ত হয়ে জাইগোট তৈরি হচ্ছে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে স্লাইম মোল্ড যখন তার চারপাশের অবস্থা খারাপ থাকে, যখন তার মনে হয় যে সে আর বাঁচবে না, তখন তার কি তৈরি করা উচিত, আমরা বলবো তার কি তৈরি করা উচিত, ফলদেহ তৈরি করা উচিত, যার মধ্যে কি থাকবে, রেণু থাকবে। তাহলে আমরা এই পুরো স্লাইম মোল্ডের যেটা লাইফ সাইকেল সেটা দেখলাম, খুব সুন্দর ছবি দেখা যাচ্ছে এখানে, ফ্রুট বডি, সেখান থেকে রেণু তৈরি হবে। তো এটা স্লাইম মোল্ড সম্বন্ধে দেখলাম। ওকে, নেক্সট, প্রোটোজোয়ান প্রোটিস্টা। আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন আমরা প্রোটিস্টাকে 3 ভাগে ভাগ করেছিলাম। প্রথমে দেখলাম সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা, এখন দেখলাম ছত্রাকের মতো প্রোটিস্টা, এবার আমরা দেখব প্রোটোজোয়া। প্রোটোজোয়ার মধ্যে আমরা 4টে ভাগ পেয়েছিলাম, একটা ছিল কি অ্যামিবয়েড, একটা ছিল ফ্ল্যাজেলেটেড, একটা ছিল সিলিয়েটেড, আর একটা ছিল লাস্টে স্পোরোজোয়ান। তো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যামিবয়েড বা অ্যামিবা, যার মধ্যে পড়ে, আর এটার আরেকটা নাম হচ্ছে কি সার্কোডিনা। সার্কোডিনা বা অ্যামিবয়েড। তো অ্যামিবা যদি আমরা অ্যাজ এ এক্সাম্পল হিসাবে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অ্যামিবার মধ্যে একটা নিউক্লিয়াস, এখানে বোঝা যাচ্ছে না, সাপোজ এটা হচ্ছে অ্যামিবার নিউক্লিয়াস, একটাই নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট কি লিখবো, যে অ্যামিবা বা অ্যামিবয়েড যারা, তারা হচ্ছে এক নিউক্লিয়াস যুক্ত, তারা এক নিউক্লিয়াস, এক নিউক্লিয়াস যুক্ত। এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এরা যখন মুভমেন্ট করে তখন এরা ফ্যাগোসাইটোসিস দেখায়। ফ্যাগোসাইটোসিস কিভাবে করে, দেখা গেল যে এই পাটাই ধরে নিই আমি, এটা হচ্ছে অ্যামিবার একটা ক্ষণপদ, এটা হচ্ছে কি সিউডোপোডিয়া বা ক্ষণপদ। এবার কি হয় যে সাপোজ এখানে একটা খাবার এসছে, তো এই খাবারটাকে অ্যামিবাকে খেতে হবে। তাহলে অ্যামিবা কি করবে, অ্যামিবা এই যে ক্ষণপদটা দেখছো, সেই ক্ষণপদটাকে বার করে এটাকে এরকম করে ঘিরে ফেলবে। ঘিরে ফেলার পর এই খাবারটাকে ভেতরে ঢুকিয়ে নেবে, সেটাকেই আমরা বলে দেব ফ্যাগোসাইটোসিস। তাহলে এটা আমার খাবার, বাইরে থেকে এভাবে ঘিরে ফেললাম, তারপরে জিনিসটাকে ভেতরে নিয়ে নিলাম, ফ্যাগোসাইটোসিস। তাহলে আমাদের যে ক্ষণপথটা আমরা লিখেছিলাম সেটাই অ্যাজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার লিখবো আমরা এখানে, যে কি দেখা যায়, সিউডো, সিউডো মানে ছদ্ম, পোডিয়া, সিউডোপোডিয়া বা কি দেখা যায়, ক্ষণপদ, সিউডোপোডিয়া বা ক্ষণপদ দেখা যায়। আর ক্ষণপদ যদি দেখা যায় তাহলে এরা কি প্রদর্শন করবে, ফ্যাগোসাইটোসিস। তাহলে সেটাও আমরা লিখব যে ফ্যাগোসাইটোসিস প্রদর্শন করে। ফ্যাগোসাইটোসিস মানে কি, কোনো কঠিন খাবারকে খেয়ে ফেলা, ফ্যাগোসাইটোসিস প্রদর্শন করে। এটা হলো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যামিবার বডিটা দেখছো, এই অ্যামিবার বডিটা বিজ্ঞানী মাস্ট বলেছেন যে কখনো সলিড অবস্থায় থাকতে পারে বাইরের লেয়ারটা, কখনো আবার ওটা জেলির মতো আচরণ করে, অর্থাৎ সল মানে সলিড বা জেল বা তরল, এই দুটো স্টেজের মধ্যে অ্যামিবার বডিটা কি করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে, কখনো সল কখনো জেল, সল জেল। তাহলে আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার লিখবো, যে বিজ্ঞানী মাস্ট বলেছেন এদের সল জেল অবস্থা দেখা যায়। সেটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, যে কি সল জেল, সল জেল, যেটা কে বলেছেন, বিজ্ঞানী মাস্ট, মাস্ট বলেছেন এটা, সল জেল অবস্থা দেখা যায়। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে সল জেল অবস্থা কার দেখা যায়, আমরা বলবো অ্যামিবয়েডদের। চলো নেক্সট, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাজেলেটেড, মানে যাদের ফ্ল্যাজেলা আছে। এবার তুমি বলবে যে আমরা তো আগেও দেখেছিলাম ফ্ল্যাজেলা আছে, তাদের মধ্যে আর এদের মধ্যে কি ডিফারেন্স।
ব্যাপারটা হচ্ছে যে আগে আমরা যেটা দেখেছিলাম ফ্ল্যাজেলা আছে, ওরা হচ্ছে শালক সংশ্লেষকারী, কিন্তু এখন আমরা কি পড়ছি, প্রোটোজোয়া পড়ছি, এটা কিন্তু শালক সংশ্লেষকারী নয়। তাহলে শালক সংশ্লেষকারী নয় এমন প্রোটিস্টার মধ্যে আমরা পড়ছি হচ্ছে প্রোটোজোয়া, আর প্রোটোজোয়ার মধ্যে আমরা পড়ছি হচ্ছে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়া। তাহলে ফ্ল্যাজেলেটেড মানে কি, এরা ফ্ল্যাজেলা যুক্ত। আর কি লিখবো এখানে, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটাই ফ্ল্যাজেলা যুক্ত পার্টটা নয়, ডিজিজগুলো বা রোগগুলো ইম্পর্টেন্ট, যে ফ্ল্যাজেলা যুক্ত প্রোটোজোয়ারা কি কি রোগ সৃষ্টি করে। তো এখানে একটা খুব সুন্দর চার্ট তোমাদের অলরেডি প্রোভাইড করে দিয়েছি আমি, যাতে করে বিভিন্ন দিকে খুঁজতে না হয়। আমরা এক এক করে ডিজিজগুলো দেখি। প্রথম ডিজিজ হচ্ছে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স হচ্ছে একটা প্রোটোজোয়ার নাম বা আদ্য প্রাণীর নাম। সে যে রোগটা সৃষ্টি করে, এটা হচ্ছে রোগ, সে যে রোগটা সৃষ্টি করে তার নাম হচ্ছে স্লিপিং সিকনেস। ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঘুম রোগ। যদি এই স্লিপিং সিকনেসটা তোমার হয়, কার ফলে হয়, সেট সি মাছি যদি কামড়ে দেয়, তাহলে এই মাছি যদি কামড়ে দেয় তাহলে সেই মাছির মাধ্যমে এই ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স যে প্রোটোজোয়াটা আছে সেটা তোমার বডিতে ঢুকে যাবে। আর মজার ব্যাপার নয় অবশ্যই যে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স কোথায় আমাদের অ্যাটাক করে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় থাকে, যেটা আমাদের মাথা আর এই যে আমাদের পেছনে সুষুম্না কাণ্ড, এটাকে ঘিরে যে তরলটা অবস্থান করে সেটাই হচ্ছে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেখানে গিয়ে এই ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স বাসা বাঁধে। তাহলে তুমি ভাবো যে যে জিনিসটা তোমাদের মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডকে প্রোটেকশন দিচ্ছে, সেখানে যদি একটা প্রোটোজোয়া গিয়ে ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে। তো সেটাই স্লিপিং সিকনেস বা ঘুম রোগ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেকেন্ড যে রোগটা দেখতে পাচ্ছ ট্রাইপ্যানোসোমা, আবার ট্রাইপ্যানোসোমা, কিন্তু এবার আর গ্যাম্বিয়েন্স নয়, এবার হচ্ছে ক্রুজি। যে রোগটার নাম হয় তার নাম হচ্ছে চাগাস রোগ বা চাগাস ডিজিজ। চাগাস ডিজিজ যখন যদি আমাদের হয় আর কি, তাহলে মাসেলগুলো ফুলতে শুরু করে দেবে এবং প্রচন্ড ব্যথা হবে, সেটার আমরা বলি চাগাস ডিজিজ। তো তোমাদের এই রোগগুলোর নাম পড়লেই হবে, আর কোন প্রোটোজোয়া আক্রমণ করলে সেটা হয় সেটা পড়লেই হবে। আর যাদের যাদের ভেক্টর আছে, মানে যারা কামড়ালে আমাদের এই রোগ হতে পারে, সেটা যাদের আছে তাদের পড়তে হবে, যাদের নেই তাদের পড়তে হবে না। তোমাদের কিন্তু সিমটমস গুলো লাগবে না। তাহলে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স দেখলাম, ক্রুজি দেখলাম, তার নিচেরটা লিশম্যানিয়া ডোনোভ্যানি, অতি পরিচিত নাম। লিশম্যানিয়া ডোনোভ্যানি যে রোগটা সৃষ্টি করে সেটাকে আমরা বলি কালাজ্বর। এবং কালাজ্বর কেন হয়, বলা হচ্ছে স্যান্ড ফ্লাই বা মাছি, এই মাছিটা যদি কামড়ায় তবে কালাজ্বর হতে পারে। তো কালাজ্বর এর আরেকটা নাম আছে, খুবই মানে ইন্টারেস্টিং নামটা আর কি, দমদম ফিভার। কলকাতা দমদম, সেটাই কি নাম, দমদম, দমদম ফিভার। তো দমদম ফিভার অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে সেই সময় তো ইংরেজরা ছিল যখন এই কালাজ্বর রোগটা আবিষ্কৃত হয় আর কি। তো একজন ইংরেজের অফিসার সে দমদম এরিয়াতে ঘোরাঘুরি করছিল, তো তার কালাজ্বর হয়েছিল। তো ও কি করেছে, যখন কালাজ্বর হয়েছে সেখান থেকে ও একটা স্যাম্পল নিয়ে চলে গেছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে গিয়ে গবেষণা টবেষণা করেছে এবং দেখতে পেয়েছে যে কালাজ্বরটা এই লিশমোনিয়া ডোনোভ্যানি কামড়ালে হচ্ছে আর কি। এখানে দমদম ফিভারটা হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না, আমি পরে লিখে দেব। যাই হোক, তো যেটা বলছিলাম, গেছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে গিয়ে দেখছে যে কে কামড়েছে, কেন হলো। তো ওই লিশম্যানিয়া ডোনোভানিটা পেয়ে গেছে খুঁজে, যে আচ্ছা এই জন্যই আমার কি হয়েছিল, কালাজ্বর হয়েছিল। তখন ও বলছে যে এটা আমি দমদমে যেহেতু পেয়েছিলাম, তাই জন্যে আমি এই রোগটার নাম কি দেব, দমদম ফিভার বা দমদম জ্বর। তো এটা পরীক্ষায় আসবে না, জাস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টের জন্য বললাম। তারপর তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট, জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস। এবার জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস কথাটার মধ্যে দেখো একটা ইন্টেস্টাইন বলে কথা আছে। এবার ইন্টেস্টাইনের বাংলাটা কি, অন্ত্র। অন্ত্র মানে কি, আমাদের পেট। মানে যদি জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস আমাদেরকে অ্যাটাক করে তাহলে পেট ব্যথা শুরু হয়ে যাবে। সেটাকে রোগটার নাম কি বলছে, জিয়ার্ডিয়াসিস। এটাও পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। ইন্টেস্টিনালিস থেকেই ইন্টেস্টাইন বা অন্ত্র কথাটা আসছে, তার মানে পেটের অসুখ, পেট ব্যথা, বারবার করে যেতে হচ্ছে আর কি বাথরুমে। লাস্ট ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসটার মধ্যে আবার ভ্যাজাইনালিস কথাটা আছে, তার মানে এটা হচ্ছে মহিলাদের রোগ, জননগত রোগ, জননগত নয় যৌন রোগ আর কি। এবং রোগটার নাম কি, ট্রাইকোমোনিয়েসিস। তাহলে ট্রাইকোডার্মা ভ্যাজাইনালিস, সেখান থেকে ট্রাইকোমোনিয়েসিস।
পরীক্ষায় কেমন কোয়েশ্চেন আসবে? পরীক্ষায় ধরো তোমাদের 4টে রোগের নাম দিয়ে দিল, যে বলো তো কালা জ্বর, স্লিপিং সিকনেস, চাগাস ডিজিজ এবং ট্রাইকোমোনিয়াসিস এদের মধ্যে কোনটা যৌন রোগ? তোমরা বলবে ট্রাইকোমোনিয়াসিস। অথবা বলে দিল বলো তো যে কোন রোগের ভেক্টরের নাম হচ্ছে সেটসি ফ্লাই, তোমাকে রোগগুলোর সব নাম দিয়ে দিল, বললো যে বলো এবার কোনটা এই সেটসি ফ্লাই বা কামড়ালে হয়, তখন তোমরা কি বলবে? স্লিপিং সিকনেস বা ঘুম রোগ। আমরা নেক্সট টপিকে যাই। আর এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রাইপ্যানোসোমার ছবি। এই যে আমরা ট্রাইপ্যানোসোমা গুলো এখানে পড়ছিলাম সেটারই ছবি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। চলো নেক্সট। আচ্ছা, এবার কি এসছে? সিলিয়েটেড। সিলিয়েটেড মানে কি? আগেরটা ছিল ফ্ল্যাজেলেটেড, তাহলে ফ্ল্যাজেলা যুক্ত। এবার সিলিয়েটেড, তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোট 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 অনেকগুলো ফ্ল্যাজেলা এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা বলো তো এটা কিসের ছবি? এটা হচ্ছে প্যারামিশিয়াম। প্যারামিশিয়াম, আশা করি প্যারামিশিয়ামের নাম সকলে জানো। প্যারামিশিয়ামের এই সিলিয়া ছাড়াও আরো একটু কিছু পড়তে হবে। সেটা হচ্ছে দেখো এদের এখানে দুটো নিউক্লিয়াস আছে। আমি আগে ছোট করে লিখে দিই যে এরা হচ্ছে কি সিলিয়া যুক্ত বা সিলিয়েটেড, তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না, সিলিয়া যুক্ত তো হতেই হবে। সেকেন্ড হচ্ছে যে এদের দু ধরনের নিউক্লিয়াস দেখা যায়। দু ধরনের নিউক্লিয়াস কিরকম? দেখো এখানে একটা মাইক্রো নিউক্লিয়াস দেখা যাচ্ছে আর একটা ম্যাক্রো নিউক্লিয়াস দেখা যাচ্ছে। মাইক্রো মানে হচ্ছে বড়, মাইক্রো মানে হচ্ছে ছোট, আর ম্যাক্রো মানে হচ্ছে বড়। তাহলে দু ধরনের নিউক্লিয়াস যেহেতু দেখা যাচ্ছে তাই এখানে আমরা বলবো নিউক্লিয়াসের দ্বিরূপতা দেখা যায়। কি বলবো? নিউক্লিয়াসের নিউক্লিয়াসের কি দেখা যায়? দ্বিরূপতা। দ্বিরূপতা দেখা যায়। কি কি সেটা? একটা হচ্ছে মাইক্রো বা ছোট নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ম্যাক্রো বা বড় নিউক্লিয়াস। এরপর আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে দেখো এখানে ওরাল গ্রুপ বলে একটা জিনিস আছে, মানে যেদিক দিয়ে এরা খাবার খায় সেই জিনিসটা বাইরের দিকে অবস্থিত, আর সেই খাবারটা এসে জমা হচ্ছে সাইটোস্টোম নামে একটা স্ট্রাকচারে। তো স্পেসিফিক্যালি এই ওরাল গ্রুপ নিয়ে কোয়েশ্চেন হতে পারে, যেটা বাইরের দিকে থাকে বডির, সেটাই আমরা এখানে লিখছি যে ওরাল গ্রুভ বর্তমান থাকে যেদিক দিয়ে এরা খাবারটাকে ভেতরে টেনে নেয়। তাহলে ওরাল গ্রুভ, বাংলা ওরাল গ্রুভ, ইংলিশে ওরাল গ্রুভ। ওরাল গ্রুভ বর্তমান। তাহলে এই ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখে আমরা বুঝে যাব যে কার কথা বলা হচ্ছে, একটা সিলিয়েটেড প্রোটোজোয়ার কথা বলা হচ্ছে। এক্সাম্পল তো প্যারামিশিয়াম লিখেই দিয়েছি। নেক্সট, স্পোরোজোয়ান্স। এদের প্রথম ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচারটাই হচ্ছে যে এদের কোনো চলার জিনিস থাকে না, বা এদের কোনো গমনাঙ্গ থাকে না। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, কোনো গমনাঙ্গ থাকে না। এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে প্লাজমোডিয়ামের ছবি। কোন প্লাজমোডিয়াম? যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে সেই প্লাজমোডিয়াম। এটা কিসের ছবি? এটা প্লাজমোডিয়ামের ছবি। কোন প্লাজমোডিয়াম? ম্যালেরিয়া রোগের প্লাজমোডিয়াম। তাহলে গমনাঙ্গ থাকে না এবং এদের অনেকগুলো দশা দেখা যায়, তার সাথে সাথে এদের সিনসাইটিয়াম পরিলক্ষিত হয়। সিনসাইটিয়াম পরিলক্ষিত হয়। সিনসাইটিয়াম কথাটার মানে যদি আমরা এক্সপ্লেনেশন দিই কি সেটা? বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। সিনসাইটিয়াম মানে হচ্ছে কি বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। আচ্ছা, লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এদের বহু বিভাজন দেখা যায়। মানে এই যে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, সেটা যদি তৈরি করতে হয় তাহলে এটা ধরো একটা কোষ, আর এর ভেতরে সাপোজ আমি এখানে একটা কিছুই না, এটা ধরো একটা কোষ, এবং এই কোষটার ভেতরে এখানে ধরো এরকম একটা নিউক্লিয়াস আছে। তা এরপর যদি এই কোষটার নিউক্লিয়াসটা বিভাজিত হয় কিন্তু কোষের বিভাজন যদি না হয়,
মানে নিউক্লিয়াসটা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এরকম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, কিন্তু কোষের বিভাজন হচ্ছে না মাঝখান দিয়ে। তাহলে আমরা কিছুক্ষণ পরে কি দেখতে পাবো, যে কোষ রয়েছে একটাই, কিন্তু সেই কোষের ভেতরে নিউক্লিয়াস আছে অনেকগুলো। এই অবস্থাটাকেই বলে হচ্ছে সিনসাইটিয়াম স্টেজ। এটাকে আমরা কি বলছি? সিনসাইটিয়াম স্টেজ। তাহলে আমরা কি লিখবো, যে বহু বিভাজন দেখা যায়, বহু বিভাজনকে আমরা বলি সাইজোগনি। কি বলি? সাইজোগনি। সাইজোগনি বা বহু বিভাজন দেখা যায়। হলো। এরপর আমরা একটু এই যে প্লাজমোডিয়াম সেটা সম্বন্ধে পড়বো। বাকি যে এক্সাম্পল গুলো ছিল তাদের আমরা লাইফ সাইকেলও পড়িনি, কিচ্ছু পড়িনি, কিন্তু এটার পড়বো। দেখো কি পড়বো। প্রথমে আমরা পড়বো যে প্লাজমোডিয়ামের কতগুলো স্পিসিস আছে, কারণ প্লাজমোডিয়াম আমরা জানি ম্যালেরিয়া রোগের সৃষ্টি করে। এবার সবাই একই ধরনের ম্যালেরিয়ার সৃষ্টি করে না, যেরকম প্লাজমোডিয়ামের টাইপস আছে আলাদা আলাদা, সেরকম ম্যালেরিয়ারও টাইপস আছে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে কমন যে রোগটা আমাদের হয়, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যদি আমাদের শরীরে ঢুকে যায় তাহলে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কামড়ালে কোন ম্যালেরিয়া হয়, আমরা বলবো বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। তারপরে আছে দেখো প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। ভয়ানক, এটা খুবই ডেঞ্জারাস, কারণ প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যখন কামড়ায় তখন ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া হয়। এই ম্যালিগনেন্ট কথাটা আবার ক্যান্সারের সঙ্গে জড়িত, মানে যে কোষগুলো থেকে ক্যান্সার হতে পারে সেই কোষগুলোকে আমরা বলি হচ্ছে ম্যালিগনেন্ট কোষ। তার মানে এখান থেকে তোমার ইন ফিউচার কিন্তু ক্যান্সার হতে পারে যদি এরকমের ম্যালেরিয়া হয়ে যায়। তো এরপর দেখো প্লাজমোডিয়াম ওভেল, যেটা হচ্ছে মাইল্ড। মাইল্ড মানে কি? হালকা, মানে অতটা পাওয়ারফুল ম্যালেরিয়া নয়। তাহলে এই মশাটা বা এই মশাটা নয়, এই প্লাজমোডিয়ামের স্পিসিসটা যদি আমাদের শরীরে ঢুকে যায়, মেবি আমরা মানে হালকা পাতলা ম্যালেরিয়া হবে। আর লাস্টেরটা প্লাজমোডিয়াম ম্যালেরি, এটা হচ্ছে প্লাজমোডিয়ামের একটা স্পিসিস। এর আবার প্রবলেম হচ্ছে, মানে যদি আমাদের শরীরে ঢুকে যায় তাহলে কোয়ার্টান ম্যালেরিয়া হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে ইনকিউবেশন পিরিয়ড দেখছো ডান দিকে, ইনকিউবেশন পিরিয়ড এর সব থেকে বেশি কার? প্লাজমোডিয়াম ম্যালেরির। এই ইনকিউবেশন পিরিয়ড মানেটা কি? যখন কোনো রোগ আমাদের শরীরে অ্যাটাক হয়, ধরো সাপোজ ম্যালেরিয়ার মশা কামড়ে দিয়েছে, এবার আমাদের ম্যালেরিয়া রোগ তো হবে। কিভাবে বুঝবো? সিমটম দেখে বুঝবো। সিমটম দেখে কি করে বুঝবো? জ্বর হবে, তারপরে লোহিত রক্তকণিকা নষ্ট হতে থাকবে। এটাকেই বলে ইনকিউবেশন পিরিয়ড, মানে কোনো জিনিস আমাদের শরীরে অ্যাটাক করলো এবং তার কতদিন পরে আমরা সিমটম গুলো দেখতে পাচ্ছি, সেটাকে কি বলছি? ইনকিউবেশন পিরিয়ড। তাহলে ইনকিউবেশন পিরিয়ড যত ভালো হবে, যত তাড়াতাড়ি হবে, তত আমরা তাড়াতাড়ি কি করতে পারবো? আমরা ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু যদি এতদিন ইনকিউবেশন পিরিয়ড হয়, 6 সপ্তাহ, মানে মশা কামড়ে দিয়েছে, মশার কামড়ের মধ্যে দিয়ে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আমাদের শরীরে ঢুকে গেছে, কিন্তু কোনো সিমটম নেই, তাহলে কি হবে? আমাদের ট্রিটমেন্ট করতে দেরি হবে। তাই ট্রিটমেন্ট করতে দেরি হলে আমাদের অসুখ বেড়েই যাবে, অথচ আমরা কিছু বুঝতে পারবো না। তাহলে প্লাজমোডিয়াম ম্যালেরিয়াও ডেঞ্জারাস, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামও ডেঞ্জারাস, আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স তো আমাদের হতেই থাকে। তাহলে আমরা কি কি পড়বো? টাইপ অফ ম্যালেরিয়া পড়বে, স্পিসিস গুলো কোন টাইপ অফ ম্যালেরিয়ার সাথে যুক্ত সেটা পড়বে। এদের মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। চলো, তাহলে আমরা প্লাজমোডিয়ামের ফলে কি কি রোগ হয় দেখলাম। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় ছক দিয়ে, সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল। প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল যদি দেখি, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা মশা, সেই মশাটা কি করে দিয়েছে? কামড়ে দিয়েছে মানুষকে, এবং এই মশাটার যে স্পোরোজয়েট দশা, সেই স্পোরোজয়েট দশাটা আমাদের শরীরে চলে এসছে মশার কামড়ের মধ্যে দিয়ে। তারপর এই জিনিসগুলো দেখছো, এগুলো হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের কি দশা? স্পোরোজয়েট দশা। এবং এই প্লাজমোডিয়াম আমাদের কোথায় অ্যাটাক করলো? লিভারে এসে অ্যাটাক করলো, লিভারে বড় হতে শুরু করলো। বড় হতে শুরু করার পর ওরা তৈরি করলো যে দশাটা, তার নাম হচ্ছে মিরোজয়েট। তাহলে প্রথমে স্পোরোজয়েট অবস্থায় আমাদের শরীরে ঢুকলো, তারপরে মেরোজয়েট দশা তৈরি করলো,
তারপরে ওরা কি করছে দেখো, আরবিসি বা লোহিত রক্তকণিকাগুলিকে প্লাজমোডিয়াম অ্যাটাক করা শুরু করেছে এবং লোহিত রক্তকণিকাগুলিকে মারতে শুরু করেছে। মারতে 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 ওর ভেতরে যে হিমোগ্লোবিন গুলো ছিল লোহিত রক্তকণিকাগুলোর ভেতরে, সেটাকে খেতে শুরু করেছে, খেতে খেতে বড় হতে শুরু করেছে। তাহলে স্পোরোজয়েড দশায় ঢুকলো, মেরোজয়েড দশায় আরবিসি কে অ্যাটাক করলো, তারপর যখন বড় হয়ে গেল সেটাকে আমরা কি বললাম, ট্রোফোজয়েড দশা। ট্রোফোজয়েড দশায় যখন চলে আসলো, তারপর ওর মনে হলো যে আমি তো অনেক বড় হয়ে গিয়েছি, এবার আমার বেবি তৈরি করা দরকার। তাই জন্য ট্রোফোজয়েড দশার পর ও তৈরি করলো গ্যামেটোগেনি পদ্ধতিতে গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট তৈরি করলো। তারপরে ও আমাদের রক্তে বসে থাকলো। তাহলে প্রথমে আমাদের শরীরে ঢুকলো স্পোরোজয়েড দশায়, তারপরে বড় হলো গিয়ে ফার্স্টে লিভারে, তারপরে মেরোজয়েড দশায় পরিণত হলো, তারপরে আরবিসি কে অ্যাটাক করলো, তারপরে ট্রোফোজয়েড দশায় পরিণত হলো, তারপরে ওর মনে হলো বেবি তৈরি করা দরকার, তাই জন্য ও গ্যামেটোগনি পদ্ধতি অবলম্বন করলো এবং গ্যামেট তৈরি করলো। গ্যামেট তৈরি করে আমাদের কাছে বসে আছে। এরপর আরেকটা মশা এসে কামড়েছে, এই যে আরেকটা মশা কামড়েছে। এই মশাটা যখন আমাদেরকে কামড়ালো, তখন আমাদের শরীরে প্লাজমোডিয়ামের যে গ্যামেট গুলো ছিল সেগুলো মশার দেহে চলে গেল, এবং মশার দেহে যখন গ্যামেট গুলো গেল, দু ধরনের গ্যামেট দেখো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মাইক্রো গ্যামেট, একটা হচ্ছে ম্যাক্রো গ্যামেট। ম্যাক্রো মানে একটু আগে বলছিলাম বড় গ্যামেট, মাইক্রো মানে ছোট গ্যামেট। দু ধরনের গ্যামেট একসঙ্গে যুক্ত হয়ে গেল এবং আবার একটা কি তৈরি হয়ে গেল, প্লাজমোডিয়ামের ছোট্ট একটা বেবি তৈরি হয়ে গেল, সেটাকে আমরা বলছি উকাইনেট। এবং এই উকাইনেটটা মশার শরীরে থাকলো, উকাইনেট থেকে ইন ফিউচার আবার স্পোরোজয়েড তৈরি হয়ে গেল, এবং সেই স্পোরোজয়েড যুক্ত মশাটা যদি আবার কাউকে কামড়ায়, তার আবার ম্যালেরিয়া হয়ে যাবে। তাহলে আমরা যদি খুব ছোট করে যদি স্টেজগুলো লিখি, জাস্ট যে মশার দেহে আমরা কি কি স্টেজ দেখতে পেলাম, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো ম্যালেরিয়ার স্পোরোজয়েড দশা। স্পোরোজয়েড দশা কাদের দেহে থাকে? এটা প্রথমে মশার দেহে থাকে। মশা যখন আমাদেরকে কামড়ায়, তখন আমাদের শরীরে চলে আসলো স্পোরোজয়েড দশাটা। স্পোরোজয়েড দশার পরের দশার নাম কি? মেরোজয়েড দশা। এগুলো আমরা কি লিখছি? এগুলো আমরা প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজ লিখছি। তাহলে স্পোরোজয়েড দশায় আমাদের শরীরে প্রবেশ করলো, তারপরে মেরোজয়েড আসলো, তারপরে আসলো হচ্ছে ট্রোফোজয়েড, তারপরে কি চলে আসলো? গ্যামেট। আমি খুব সোজা করে লিখছি, খুবই সোজা করে লিখছি। তারপরে চলে আসলো গ্যামেট। এই পুরো জিনিসটা এটা কোথায় হলো? এটা হচ্ছে মানুষের দেহে হলো, হিউম্যান। এরপরে কি হলো? এরপরে শুরু হলো হচ্ছে মশা। এরপরে শুরু হলো, গ্যামেটটা চলে গেল কার দেহে? মসকিউটোর দেহে। তাহলে এখানে যদি আমি আরেকটা আঁকি, এটা যদি আমি বলে দিই মশা, তাহলে গ্যামেট গুলো যখন মশার শরীরে গেল, তারপরে কি হলো? দু ধরনের গ্যামেট, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে ম্যাক্রো। এই দুটো গ্যামেট কি হলো? পরস্পর যুক্ত হয়ে গেল এবং কি তৈরি করলো? একটা প্লাজমোডিয়ামের বেবি। সেটাকে আমরা কি বলে দিচ্ছি? উকাইনেট। সেই বেবিটাকে আমরা বলে দিলাম উকাইনেট। উকাইনেটটা যখন বড় হলো, এ আবার তৈরি করে নিল কি? স্পোরোজয়েট। এই হচ্ছে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল। তাহলে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে এখান থেকে, যে যখন মানুষকে কামড়ায়, হিউম্যান মানে মানুষকে যখন কামড়ায়, তখন কোন দশাটা প্রবেশ করে, প্লাজমোডিয়ামের কোন দশাটা আমাদের শরীরে প্রবেশ করে? স্পোরোজয়েড। তাহলে এটা একটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে যে যখন মশার দেহে প্রবেশ করে, তখন কোন দশায় প্রবেশ করে? আমরা কি বলবো? গ্যামেট। মাইক্রো আর ম্যাক্রো দুই ধরনের গ্যামেট এগুলো। বোঝা গেল? চলো নেক্সট। এরপর আমরা কি শেষ করলাম? আমরা শেষ করলাম হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে আমরা দেখলাম তিনটে ভাগ, একটা সালোক সংশ্লেষকারী, একটা দেখলাম স্লাইম মোল্ড, আরেকটা কি দেখলাম? আরেকটা দেখলাম হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়াদেরকে আমরা চলন ক্ষমতা অনুসারে সিলিয়া, ফ্লাজেলা, অ্যামিবয়েড এইসব ভাগে ভাগ করলাম এবং তাদের এক্সাম্পল গুলো পড়লাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ছত্রাক বা ফাঙ্গি। খুব সুন্দর একটা কোলাজ তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে মাশরুমস। ঠিক আছে, তাহলে ছত্রাক সম্বন্ধে আমরা এবার পড়বো। প্রথমেই আমরা দেখব যে কি দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা ছত্রাক। তো প্রথম যে ক্যারেক্টারিস্টিক ফিচারটা, সেটা হতে হবে কি? এরা মৃতজীবী। ছত্রাক মানেই মৃতজীবী। সেকেন্ড যেটা দেখতে পাবো, এখানে দুটো তোমরা দেখতে পাচ্ছ সুতোর মতো জিনিস আছে। এই সুতোর মতো জিনিসগুলোকে বলা হয় হাইফি। কি বলা হয়? হাইফি। তাহলে আমরা এখানে লিখবো হাইফি দেখা যায়, হাইফি দেখা যায়। এবং এই হাইফিগুলো যখন জোড়া লেগে যায়, অনেকগুলো এরকম সুতো যখন একসাথে চলে আসে, সেটাকে আমরা কি বলি? মাইসেলিয়াম। তাহলে হাইফি দেখা যায় যা যুক্ত হয়ে
কি তৈরি করে? মাইসেলিয়াম। এরপর মাইসিলিয়াম দেখে নিলাম, হাইফি দেখে নিলাম। এই হাইফির আবার অনেক ভাগ আছে। দেখো, উপরে একটা হাইফি দেখা যাচ্ছে, নিচে একটা হাইফি দেখা যাচ্ছে। উপরের যে হাইফিটা, সেখানে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছ তোমরা, বক্সের মধ্যে হাইফিগুলো ঢুকে আছে। বক্সের মধ্যে এই যে দেখো, এটা একটা বক্স, এটা একটা বক্স, এর মধ্যে হাইফি ঢুকে আছে, এটা একটা বক্স, এটা একটা বক্স। তো পুরো অনেকগুলো বক্স নিয়ে এই হাইফিটা তৈরি, এবং প্রত্যেকটা হাইফির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এরকম নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এইরকম হাইফি যেখানে অনেকগুলো বক্স রয়েছে এবং প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে নিউক্লিয়াস রয়েছে, তাদের নাম দেওয়া হচ্ছে সেপ্টেট হাইফি বা বিভাজনযুক্ত হাইফি। আর নিচেরটা দেখো, নিচেরটাতে এরকম কোনো বক্স আমরা দেখতে পাচ্ছি না, একটাই লম্বা সুতো চলে গেছে এবং সেখানে অনেকগুলো দেখো ব্লু ব্লু কালারের কি দেখতে পাচ্ছি আমরা? নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এই ধরনের হাইফিকে বলা হচ্ছে সিনোসাইটিক হাইফি। তাহলে হাইফি দু ধরনের, একটা হচ্ছে সিনোসাইটিক আর একটা হচ্ছে সেপ্টাল। তাহলে কি আমরা এখানে লিখতে পারি হাইফি দু ধরনের? তো সেটা তোমরা বুঝে নেবে, ছবিতে বলে দিলাম, এখানে আর আলাদা করে লিখছি না। হাইফি দেখা যায় যে মাইসিলিয়াম গঠন করে দু ধরনের হাইফি হয়, একটা হচ্ছে সেপ্টাল আর একটা হচ্ছে সিনোসাইটিক। আর এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে, এই যে এগুলো হচ্ছে হাইফি, তার উপরে দেখো এখানে একটা কি গঠিত হয়েছে, এটা আমরা আগে দেখেছি, এই জিনিসটা আমরা আগে দেখেছি। এটা হচ্ছে কি? ফ্রুট বডি। এটা হচ্ছে কি? ফ্রুট বডি। কোথায় দেখেছিলাম এটা? স্লাইম মোল্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ফ্রুট বডিটা। হাইফি হলো, তাহলে আমরা মৃতজীবী দেখলাম, হাইফি দেখলাম। এর পরের যে পয়েন্টটা, সেটা আর এখান থেকে দেখবো না, আমরা ফাঙ্গাসের ক্লাসিফিকেশনে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা স্পেসিফিক্যালি দেখব যে আর কি কি দেখা যায় ফাঙ্গাইয়ের মধ্যে। তো চলো দেখা যাক। টাইপস অফ ফাঞ্জাই। টাইপস অফ ফাঞ্জাইয়ের মধ্যে প্রথমেই যেটা চলে আসছে সেটা হচ্ছে ফাইকোমাইসিটিস, সেকেন্ড হচ্ছে অ্যাসকোমাইসিটিস, দেন বেসিডিওমাইসিটিস, আর লাস্টে হচ্ছে ডিউটেরোমাইসিটিস। তো তোমাদের মনে হবে যে স্যার এগুলো এগুলো কি, এগুলো এত এত নাম মনে রাখা যায় নাকি? মনে রাখতেই হবে। এটা এনসিআরটিতেও আছে, বাংলা টেক্সট বইয়েও আছে, এবং এখান থেকেই নিটেও কোয়েশ্চেন আসবে, ডাব্লিউবিসিএইচএসসি তে কোয়েশ্চেন আসবে, সব জায়গায় কোয়েশ্চেন আসবে। তো এটার বাংলাটা হচ্ছে ফাইকোমাইসিটিস, এমনিও ফাইকোমাইসিটিস, অমনিও ফাইকোমাইসিটিস। তো এর যে এক্সাম্পলটা, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। ফার্স্ট যে এক্সাম্পলটা ফাইকোমাইসিটিসের, সেটা হচ্ছে ব্রেড মোল্ড। তো আমি এখানে এক এক করে লিখছি এক্সাম্পলগুলো। প্রথমটা হচ্ছে কি? ব্রেড মোল্ড। ব্রেড মোল্ড। ব্রেড মোল্ড হচ্ছে, তুমি যদি একটা ব্রেডকে কিছুদিন খোলা জায়গায় রেখে দাও, খানিকক্ষণ পরে দেখতে পাবে যে ওই ব্রেডের মধ্যে কালো 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 কি হয়ে গেছে? ছোপ হয়ে গিয়েছে। তো ওই যে কালো কালো ছোপগুলো, সেটা হচ্ছে এই যে ব্রেড মোল্ড আমরা দেখতে পাচ্ছি, এটার ফলেই হয়। ব্রেড মোল্ডের আরেকটা আমরা যদি সাইন্টিফিক নাম লিখি, সেটা হচ্ছে কি? রাইজোপাস। ব্রেড মোল্ডের সাইন্টিফিক নাম হচ্ছে কি? রাইজোপাস, সাইন্টিফিক নেম ব্রেড মোল্ডের। আরেকটা যদি আমরা এক্সাম্পল লিখি, খুব সিম্পল এক্সাম্পল, সেটা হচ্ছে মিউকর। সেটা হচ্ছে কি? মিউকর। তোমাদেরকে কিচ্ছু পড়তে হবে না, শুধুমাত্র এই এক্সাম্পল গুলো অবশ্যই পড়বে, তাহলেই তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাসকোমাইসিটিস। এটার যদি আমরা এক্সাম্পল লিখতে যাই, তোমাদের অতি পরিচিত যে ইস্ট পড়ো তোমরা, সেটা হচ্ছে এর অন্তর্ভুক্ত, ইস্ট। ইস্টের আবার বাংলা ইংলিশ বলো না। সেকেন্ড হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম, যেখান থেকে কি তৈরি হয়? পেনিসিলিন তৈরি হয়, পেনিসিলিয়াম। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অ্যাসকোমাইসিটিস। আর নেক্সট আমরা পড়বো হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস এর তোমরা দেখতে পাবে রেস্টুরেন্টে খুবই দাম হয় আর কি, আমি জীবনে খাইনি, তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে। ব্যাসিডিওমাইসিটিস বলতে আমরা বলতে চাইছি ব্যাঙের ছাতা, যেটাকে আমরা বলি মাশরুমস, সেটার কথা। তাহলে এখানে আমরা এক্সাম্পল হিসাবে কি লিখতে পারি? এখানে আমরা এক্সাম্পল হিসাবে লিখতে পারি মাশরুমস। মাশরুম বা ব্যাঙের ছাতা। মাশরুমের যে সাইন্টিফিক নেম, সেটা হচ্ছে অ্যাগারিকাস। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন আসতে পারে যে মাশরুমের বিজ্ঞানসম্মত নাম কি বা ব্যাঙের ছাতার বিজ্ঞানসম্মত নাম কি? আমরা বলবো হচ্ছে অ্যাগারিকাস। লাস্ট, মানে আমি এখানে এক্সাম্পল তো অনেক আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো আমি স্পেসিফিক্যালি সেগুলো লিখছি। লাস্ট হচ্ছে ডিউটেরোমাইসিটিস। এদেরকে বলা হয় ইমপারফেক্ট ফাঞ্জাই বা অসম্পূর্ণ ছত্রাক, ইমপারফেক্ট।
ইমপারফেক্ট ফাঞ্জাই, অসম্পূর্ণ ছত্রাক, কারণ এদের যে যৌন জনন চক্র সেটাই থাকে না। ইমপারফেক্ট ফাঞ্জাই এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ট্রাইকোফাইটন। নিচে লিখছি, জায়গা নেই এখানে। ট্রাইকোফাইটন এটা যদি আমাদেরকে অ্যাটাক করে তাহলে আমাদের চুলকানি, রিংওয়ার্ম, সেই রোগটা হয়। তাহলে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখান থেকে পড়ে নিলাম, এক্সাম্পল কি কি আসতে পারে। তাছাড়াও এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা যখন এদের লাইফ সাইকেল দেখব তখন দেখতে পাবো যে এরা ফ্রুট বডি গঠন করেছে, ফল দেহ গঠন করেছে, যেটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম? স্লাইম মোল্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছিলাম। তো এখানে যে কোয়েশ্চেনটা আসবে যে বলো তো এই যে চারজন টাইপস অফ ফাঞ্জাই তোমরা দেখতে পাচ্ছ তাদের মধ্যে কারা কারা ফল দেহ তৈরি করে? আমরা বলবো যে অ্যাস্কোমাইসিটিস, এরা হচ্ছে ফল দেহ তৈরি করে। আর ডিউটেরোমাইসিটিস এরাও হচ্ছে, ব্যাসিডিওমাইসিটিস এরা হচ্ছে ফল দেহ তৈরি করে। তাহলে আবার কোয়েশ্চেন আসবে যে বলো তো ফল দেহ তো বুঝলাম, তাহলে অ্যাস্কোমাইসিটিস যখন ফল দেহ তৈরি করে সেটাকে কি বলে? আমরা বলবো সেটাকে স্যার বলে অ্যাস্কোকার্প। সেটাকে বলে কি? অ্যাস্কোকার্প। আর ব্যাসিডিওমাইসিটিস যখন ফল দেহ তৈরি করে সেটাকে স্যার কি বলে? আমরা বলবো সেটাকে বলে ব্যাসিডিওকার্প। সেটাকে কি বলে? ব্যাসিডিওকার্প। হলো। তাহলে এগুলো আমাদের এমসিকিউ আসতে পারে। এখান থেকে ব্যাসিডিওমাইসিটিস থেকে আরেকটা এমসিকিউ আসতে পারে যে ব্যাসিডিওমাইসিটিসকে আর কি নামে ডাকা হয়? আমরা বলবো এদেরকে ক্লাব ফাঞ্জি বলেও ডাকা হয়। কি বলে ডাকা হয় এদেরকে? ক্লাব ফাঞ্জাই। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ব্যাসিডিওমাইসিটিসের এখানে যে এদেরকে এখানে লিখে দিচ্ছি ক্লাব ফাঞ্জাই। ওকে, তাহলে কি কি বুঝলাম? এটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিসের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাস্কোমাইসিটিসের ক্ষেত্রে, এটা ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে, এটা ব্যাসিডিওমাইসিটিসের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে। তাহলে এগুলো আমরা কি কি দেখলাম? ফাঞ্জাইয়ের টাইপস দেখলাম, সেখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেখলাম, এক্সাম্পল দেখলাম। নেক্সট এরপরে আমরা দেখব যে ফাঞ্জাই যদি আমাদের অ্যাটাক করে তাহলে কি কি রোগ হতে পারে। তো প্রথমে যে রোগটার নাম দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাসপারজিলোসিস। অ্যাসপারজিলোসিসের জন্য যে ছত্রাকটা দায়ী তার নাম হচ্ছে কি? অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস। সেকেন্ড দেওয়া আছে রাস্ট ডিজিজ অফ হুইট, এটার বাংলা হচ্ছে মরিচা রোগ। রাস্ট মানে কি? জং পড়ে যাওয়া, লোহাতের জং পড়ে গেলে সেটাকে বলে রাস্ট ডিজিজ। তাহলে এটা হচ্ছে কি? মরিচা রোগ, গম গাছের মরিচা রোগ। তাহলে সেটা কে করে? আমরা বলবো পাকসিনিয়া। পাকসিনিয়া গম গাছের মরিচা রোগের জন্য দায়ী। তারপরে দেওয়া আছে কি? স্মার্ট ডিজিজ। স্মার্ট ডিজিজ যার ফলে হয় তার নাম হচ্ছে উস্টলিগো। কি নাম? উস্টিলোগো। লাস্ট আমরা দেখতে পাচ্ছি রিং ওয়ার্ম ডিজিজ। একটু আগেই পড়লাম আমরা, ডান সাইডে যখন ডিউটেরোমাইসিটিস সম্বন্ধে বলছিলাম তখন আমি বললাম যে চুলকনি হয়, তাহলে এটার এক্সাম্পল আমরা কি লিখব? ট্রাইকোফাইটন। এরকম একটা ছক এবছর নিটে দিয়ে দিয়েছিল, এরকম ডান দিকে নাম লেখা ছিল ছত্রাকের আর বাঁ দিকে ডিজিজ লেখা ছিল, মেলাতে হতো যে কোন ছত্রাক কি রোগ সৃষ্টি করে। তাহলে আমরা কি কি পড়লাম? লাগো। তাহলে আমরা কি কি পড়লাম? ছত্রাকের টাইপস পড়লাম, ছত্রাক দ্বারা কি কি রোগ সৃষ্টি হয় সেটা পড়লাম, হাইফি পড়লাম, ক ধরনের হাইফি হয় সেটা পড়লাম, আর দেখলাম এরা মৃতজীবী। নেক্সট আমরা দেখব যে আমরা ফাঞ্জাই খাই কি করে। ফাঞ্জাই খায় কি করে? তাহলে দেখো এদের তিন প্রকারের খাবার ধরন দেখা যায়। একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে বারবার করে তোমাদেরকে বলছি এরা হচ্ছে মৃতজীবী। তবে কিছু কিছু ফাঞ্জাই আছে যারা হচ্ছে প্যারাসাইটিক। বা পরজীবী। পরজীবী কারা? যে কেউ যারা আমাদের শরীরে বা যে কারো শরীরে রোগ সৃষ্টি করবে এরকম সমস্ত ফাঞ্জাই বা সমস্ত ছত্রাককে আমরা কি বলবো? পরজীবী ছত্রাক।
যারা মৃত জিনিসের উপরে খাচ্ছে তাদেরকে কি বলবো, স্যাপ্রোফাইটিক। কিন্তু যারা অন্যের দেহে রোগ সৃষ্টি করছে তাদেরকে আমরা বলে দেবো প্যারাসাইটিক। তো একটু আগেই আমরা যে ছকটা দেখলাম সেখানকার যতগুলো ফাঞ্জাই ছিল আমরা সবাইকে বলবো তারা হচ্ছে প্যারাসাইটিক বা পরজীবী। ডান সাইডে দেখো আরেকটা আছে সিমবায়োটিক। সিমবায়োটিক মানে আমরা ব্যাকটেরিয়াতেও পড়েছিলাম মিথজীবী। সিমবায়োটিক মানে হচ্ছে কি মিথজীবী। মিথজীবীর মধ্যে আবার দেখা যাচ্ছে যে দুটো টাইপস আছে। সেই দুটো টাইপস কি, একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে লাইকেন, তোমরা শুনে থাকবে, আরেকটা হচ্ছে মাইকোরাইজা। ছোট বক্স হয়ে গিয়েছে, মাইকোরাই, আর জায়গা নেই তো নিচে লিখছি মাইকোরাইজা। তাহলে লাইকেন সম্বন্ধেও আমরা পড়বো, মাইকোরাইজা সম্বন্ধেও আমরা পড়বো। এই দুটো কি সিমবায়োটিক বা মিথজীবী। তাহলে দেখা যাক, প্রথমে চলে আসছে মাইকোরাইজা। মাইকোরাইজা জিনিসটা কি, এটা হচ্ছে উচ্চতর উদ্ভিদ ও ছত্রাকের মিথজীবিতা যেটাকে আমরা কি বলে দিচ্ছি, মাইকোরাইজা। এবার মাইকোরাইজা দুই ধরনের হয়। বাঁ দিকে যেটা দেখছি এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কি একটোমাইকোরাইজা, আর ডান দিকে যেটা আছে সেটাকে তোমরা দেখতে পাচ্ছ কি এন্ডোমাইকোরাইজা। কি ডিফারেন্স একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজার মধ্যে? তুমি যদি বাঁ দিকের ছবিটা দেখো তাহলে বাঁ দিকের ছবিতে আমরা দেখতে পাবো এখানে এরকম অনেকগুলো জালের মতো জিনিস তৈরি হয়েছে। এখানে অনেকগুলো কি তৈরি হয়েছে, জালের মতো জিনিস তৈরি হয়েছে। এই যে এই যে এই যে এইগুলো এরকম অনেক জালের মতো জিনিস তৈরি হয়েছে। ভেতরে সেরকম কিছু নেই, যা আছে এইদিকেও দেখতে পাচ্ছ, যা আছে সব বাইরের দিকে। এই জিনিসগুলোই হচ্ছে কি, এগুলোই ফাঙ্গাস বা ছত্রাক, যেগুলো গাছের যে মূলটা আছে তার চারিদিকে জাস্ট জমা হচ্ছে। এই যে দেখো জমা হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি যে কিছু কিছু, জাস্ট অল্প কিছু ফাঙ্গাসের যে হাইফিগুলো তারা ভেতরে ঢুকেছে, অল্প কিছু। এই যে এখানে 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 এরা হচ্ছে ভেতরে ঢুকেছে। তো এই যে ভেতরে ঢুকেছে অল্প কিছু সংখ্যক হাইফি, এই জিনিসটাকে বলে দেওয়া হচ্ছে কি দেখো হার্টিগ নেট। হার্টিগ নেট যদি দেখতে এখানে না পাও তাহলে আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি এই জিনিসটা আর একটু বাইরে। এটা হচ্ছে লেখা আছে হার্টিগ নেট। তাহলে হার্টিগ নেট তৈরি করছে কারা, একটোমাইকোরাইজা। কিন্তু সেম জিনিসটা আমি যখন এন্ডোমাইকোরাইজার ক্ষেত্রে দেখতে যাব, দেখবো যে এন্ডোমাইকোরাইজার ক্ষেত্রে এই যে হাইফি গুলো ছিল তারা একদম ভিতরে ঢুকে গিয়েছে, এবং ভেতরে ঢুকে গিয়ে দুই ধরনের জিনিস তৈরি করছে। একটা দেখো এরকম বক্স তৈরি করছে, আর একটা দেখো এরকম গোল গোল জিনিস তৈরি করছে। এই গোল গোল জিনিসগুলোকে বলে দেওয়া হচ্ছে ভেসিকেল বা থলি। আর এই যে চারকোনা জিনিসগুলো এগুলোকে বলে দেওয়া হচ্ছে আরবাস্কিউল। এগুলোকে বলে দেওয়া হচ্ছে আরবাস্কিউল। তাই জন্য এই ভেসিকেল আর আরবাস্কিউল যেটা কার ফলে তৈরি হচ্ছে, ছত্রাকের যে হাইফি বা অনুসূত্রগুলো ওগুলো যখন পুরোপুরি ভেতরে ঢুকে যাচ্ছে তখন এই ভেসিকেল তৈরি হচ্ছে, তখন এই আরবাস্কিউল তৈরি হচ্ছে। তাই জন্য আমরা এন্ডোমাইকোরাইজার মধ্যে একটা টাইপস পড়ি ভ্যাম, ভেসিকিউলার আরবাস্কিউলার মাইকোরাইজা। আমরা কি পড়ি, ভেসিকিউলার আরবাস্কিউলার মাইকোরাইজা। পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে ভ্যাম কোথা থেকে তৈরি হয়, আমরা বলবো এন্ডোমাইকোরাইজা। তো এখানে আমরা জাস্ট একটা আরেকটা পয়েন্ট লিখে দিই যে একটোমাইকোরাইজার ক্ষেত্রে, একটো ছোট করে লিখছি, একটো এর ক্ষেত্রে কি দেখা যায়, হার্টিগ নেট। একটো এর ক্ষেত্রে হার্টিগ নেট, আর এন্ডো এর ক্ষেত্রে কি দেখা যায়, ভ্যাম। এন্ডো এর ক্ষেত্রে ভ্যাম বা ভেসিকিউলার আরবাস্কিউলার মাইকোরাইজা, ভ্যাম। পড়লে তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, একটোমাইকোরাইজা দেখলাম, এন্ডোমাইকোরাইজা দেখলাম, এর ক্ষেত্রে হার্টিগ নেট, ওর ক্ষেত্রে ভেসিকিউল আরবাস্কিউল। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ফাঙ্গাসের রিপ্রোডাকশন। লাইকেন আছে আলাদা একটা টপিকে, আমরা পড়বো লাইকেন। আচ্ছা রিপ্রোডাকশন দেখো, ভেজিটেটিভ। ভেজিটেটিভ মানে হচ্ছে কি অঙ্গজ,
আগের দিন আমরা বলছিলাম যে আমাদের কোনো একটা পার্ট খুলে পড়ে গেল বডি থেকে, সেখান থেকে যদি আবার নতুন একটা জিনিস তৈরি হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? অঙ্গজ জনন। অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল এরা কার সাহায্যে অ্যাসেক্সুয়াল জনন করে আর কার সাহায্যে সেক্সুয়াল জনন করে আমরা এক এক করে নিচে লিখছি। প্রথমে লিখবো এখানে যে ভেজিটেটিভ জনন কিভাবে হয়। আমরা লিখবো এক্সাম্পল ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন বাংলাটা হচ্ছে কি? খণ্ডী ভবন। খণ্ডী ভবন। আরেকটা হচ্ছে কি? বাডিং। BUDDING। বাডিং মানে হচ্ছে কি? কোরকোদ্গম। আমি কোরক লিখে দিচ্ছি। এই দুইটো জিনিসের সাহায্যে এরা অঙ্গজ জনন করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কালার, ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেক্সুয়াল বা অযৌন। অযৌন জননের ক্ষেত্রে আমরা কার সাহায্যে অযৌন জনন করে যদি দেখি তাহলে ফার্স্টেই দেখতে পাবো ডিফারেন্ট টাইপের স্পোর। স্পোরের মধ্যে আমরা কি লিখবো? স্পোরের মধ্যে আমরা লিখবো কনিডিয়া। আমরা দেখতে পাবো ওইডিয়া। কি লিখবো? কনিডিয়া। আরেকটা লিখবো হচ্ছে ওইডিয়া। আর ইংলিশ স্পেলিংটা এরকম, কনিডিয়া। এটা হচ্ছে ওইডিয়া। আর লাস্টে দেখতে পাচ্ছি হচ্ছে সেক্সুয়াল বা যৌন জনন যখন এরা করে তখন কার সাহায্যে করে? এখানে আমরা লিখবো এক্সাম্পল হিসাবে অ্যাসকোস্পোর। আর একটা লিখবো ব্যাসিডিওস্পোর। এটার বাংলাও যা ইংলিশও তাই। অ্যাসকোস্পোর আর ব্যাসিডিওস্পোর। এবার তোমাদের একটা জিনিসে কনফিউশন হতে পারে, দেখো যে এখানে তো স্পোর লেখা আছে। স্পোর মানে আমরা কার ক্ষেত্রে বুঝি? অযৌন জননের ক্ষেত্রে। তাহলে কেন এখানে সেক্সুয়ালের মধ্যে লেখা হচ্ছে? আমরা এরপরে একটা লাইফ সাইকেল দেখব, তখন আমরা বুঝতে পারবো যে কেন স্পোর লেখার সত্ত্বেও এই জিনিসটা সেক্সুয়াল মানে যৌন জননে সাহায্য করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে সাহায্য করে ফাঞ্জাইয়ের। তাহলে আমরা ভেজিটেটিভ ইউনিট দেখলাম, অ্যাসেক্সুয়াল জননের ইউনিট দেখলাম, আর সেক্সুয়ালেরও আমরা ইউনিটগুলো দেখলাম যে কার সাহায্যে এরা এই জননগুলো সম্পন্ন করে। তাহলে চলো আমরা একটা লাইফ সাইকেল দেখে নিই, তাহলেই বুঝতে পারবো যে কি করে স্পোরগুলো যৌন জননে সাহায্য করছে। তোমাদের মনে আছে একটু আগেই আমরা স্লাইম মোল্ডের জনন দেখছিলাম, একটু আগেই দেখছিলাম। এবার সেখান থেকেই আমরা এই জিনিসটা পড়বো। দেখো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা ছত্রাক। এটা হচ্ছে একটা ছত্রাক। এই ছত্রাক কি করেছে? একটা ফ্রুট বডি তৈরি করেছে। এই জিনিসটা হচ্ছে ফ্রুট বডি, ফলদেহ। আমরা স্লাইম মোল্ডের ক্ষেত্রে কি পড়ছিলাম? ফলদেহর ক্ষেত্রে কি পড়ছিলাম? যে যখন একটা স্লাইম মোল্ড কি হচ্ছিল, যখন অনুকূল পরিবেশে পাচ্ছিল তখন সবাই জোড়া লেগে প্লাজমোডিয়াম তৈরি করছিল, কিন্তু যখন সেই স্লাইম মোল্ডটাই প্রতিকূল পরিবেশের সম্মুখীন হলো তখন তারা একটা ফলদেহ তৈরি করে নিল। তো আমি ধরে নিলাম যে এখানে সেই ফাঙ্গাসটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং একটা ফলদেহ তৈরি করেছে। ওকে, এবার দেখো সেই ফলদেহটার মধ্যে জাইগোট ছিল। সেই ফলদেহটার মধ্যে কি ছিল? জাইগোট ছিল। এই জাইগোটটা মিওসিস পদ্ধতিতে, আগেও আমরা দেখছিলাম যে ফলদেহ থেকে রেণু তৈরি হচ্ছিল, এবারও আমরা দেখব যে ফলদেহের মধ্যে যে জাইগোটটা ছিল সেখান থেকে কি তৈরি হয়েছে? দেখো রেণু তৈরি হয়েছে, মিওসিস হয়েছে। মিওসিসের ফলে দেখো রেণু তৈরি হয়েছে, এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট রেণু তৈরি হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টে আলাদা আলাদা রেণু। এরপরে কি হচ্ছে? এই রেণুগুলো পরবর্তীকালে বড় হচ্ছে এবং বড় হওয়ার পরে এই রেণুগুলো ঘুরে এসে আবার একটা প্লাস টাইপের রেণু তৈরি করছে, একটা মাইনাস টাইপের রেণু তৈরি করছে, এবং এই দুটো রেণু, প্লাস রেণু মাইনাস রেণু যারা কাছাকাছি আসছে তারা কি তৈরি করছে? আবার একটা নতুন ফাঙ্গাস তৈরি করে দিচ্ছে, সেখান থেকে আবার ফ্রুট বডি তৈরি হচ্ছে। তাহলে আমরা যেরকম স্লাইম মোল্ডের ক্ষেত্রে দেখেছিলাম, এখানেও দেখলাম যে রাইট সাইডে যখন প্রতিকূল পরিবেশ আসছে তখন কি হচ্ছে? ফলদেহ থেকে যে জাইগোটটা তৈরি হলো সেখান থেকে মিওসিস পদ্ধতিতে রেণু তৈরি হচ্ছে। আর বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি যে যখন অনুকূল পরিবেশ আসছে তখনই দুটো আলাদা আলাদা টাইপের রেণু একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, দুটো আলাদা আলাদা হাইফি একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, এবং দুটো হাইফি যখন একসাথে যুক্ত হয়ে যাচ্ছে তখন আমরা আবার কি পেয়ে যাচ্ছি? সেই 2n সংখ্যক
ফাঙ্গাস। বোঝা গেল? তাহলে আমরা নেক্সট টপিকে যাই। সেম টু সেম ফ্লাইং মোল্ডের মতোই। আর আমরা দেখতে পাচ্ছি দেখো যে যখন রেণু তৈরি হলো সেটাকে বলছে ব্যাসিডিওস্পোর। এই ব্যাসিডিওস্পোর ইন ফিউচার কি তৈরি করছে? পজিটিভ বা প্লাস আর নেগেটিভ বা মাইনাস টাইপের নিউক্লিয়াস, যেটা যৌন জননে সাহায্য করছে। তাই জন্য আমরা আগের স্লাইডে লিখেছিলাম যে যখন আমাদের যৌন জনন হয় তখন কে হেল্প করে? আমরা লিখেছিলাম অ্যাস্কোস্পোর, আমরা লিখেছিলাম ব্যাসিডিওস্পোর। বোঝা গেল? চলো নেক্সট। লাইকেন, যেটা আমরা বলছিলাম যে ফাঙ্গাসের যে নিউট্রিশনের টাইপ বা পুষ্টির টাইপ, সেখানে লাইকেনও আছে। তো লাইকেন কি জিনিস? এখানে একটা খুব সুন্দর লাইকেনের ছবি, যেটা পাহাড়ের উপরে জন্মেছে আর কি, সেটা হচ্ছে লাইকেন, দেখতে পাচ্ছ। হ্যাঁ, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ লাইকেন কি দেখে আমরা চিনবো যে এটা লাইকেন, বা পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে লাইকেন থেকে? তো লাইকেনের যে প্রথম প্রশ্নটা আসবে যে লাইকেন কিসের কিসের সমন্বয়, কি কি একসাথে যুক্ত হয়ে লাইকেন তৈরি হয়, আমরা ফার্স্ট যে পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে যে লাইকেন লাইকেন হচ্ছে কিসের সমন্বয়? একটা হচ্ছে ছত্রাক বা ফাঞ্জাই ও শৈবাল বা অ্যালগি। ছত্রাক এবং শৈবালের সমন্বয়, ছত্রাক এবং শৈবালের সমন্বয় কে তৈরি হয়? লাইকেন তৈরি হয়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ছত্রাক অংশটাকে কি বলে আর শৈবাল অংশটাকে কি বলে। পরীক্ষায় আলাদা করে কোয়েশ্চেন এসছে, তো এখানে আমি লিখছি যে শৈবাল অংশকে বলা হয়, শৈবাল অংশকে বলা হয় শৈবাল অংশকে বলে ফাইকোবায়ন্ট। ফাইকোবায়ন্ট। আর ছত্রাক অংশ, ছত্রাক অংশ মাইকোবায়ন্ট। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে যে মাইকোবায়ন্ট কোন অংশকে বলা হয়, ফাইকোবায়ন্ট কোন অংশকে বলা হয়। তাহলে মাইকোবায়ন্ট। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে যখন লাইকেনের মধ্যে আমরা ছত্রাক এবং শৈবাল দুটো অংশই দেখতে পাচ্ছি, এখানে যেরকম ছবিতে তোমরা দেখতে পাবে যে এই যে বড় বড় তোমরা সুতোর মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে ফাঙ্গাল হাইফি। আর যেটা মাঝখানে গোল টাইপের ঘিরে আছে সেটা হচ্ছে অ্যালগাল সেল বা শৈবালের সেল। এখানেও সেম ছবি তোমরা দেখতে পাচ্ছ। উপরের দিকে যে জিনিসগুলো তোমরা দেখছো, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ফাঙ্গাসের পার্ট। আর নিচের দিকে এই যে নিচ থেকে যে অনুসূত্রগুলো উঠছে, এগুলো এগুলো হচ্ছে এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে শৈবালের পার্ট। তো যাই হোক, শৈবাল ছত্রাক দুজনে একসাথে মিলে কি তৈরি করছে? তোমাদের লাইকেন তৈরি করছে। পরীক্ষায় প্রশ্ন আসবে লাইকেনের মধ্যে কোন পার্টটা জননে অংশ নেয় আর কোন পার্টটা খাবার সরবরাহ করে। আমরা বলবো যে শৈবাল খাবার সরবরাহ করে লাইকেনকে, আর ছত্রাক জননে অংশ নেয়। তো যেহেতু আমরা শৈবাল এখনো পড়িনি, তাই জন্য আমরা শুধুমাত্র ছত্রাকের কথাটা লিখতে পারি যে ছত্রাক যৌন জননে অংশ নেয়, বা ছত্রাক সিম্পলি লিখতে পারি জননে অংশ নেয়। তাহলে চারটে পয়েন্ট পড়লাম, কার কার সমন্বয়, শৈবাল অংশকে কি বলে, ছত্রাক অংশকে কি বলে, এবং কে জননে অংশ নেয়। এই রইল আমাদের অল ওভার ফাঞ্জাই। ওকে, চলো নেক্সট। ভাইরাস, একদম অবস্থা খারাপ 2020 সালে, হ্যাঁ, করোনা ভাইরাস। তো যাই হোক, ভাইরাস সম্বন্ধে আমরা পড়ে নিই। এটা হচ্ছে একটা ভাইরাসের সিম্পল কমন স্ট্রাকচার। দেখো, ভাইরাস অনেক ধরনের হতে পারে, লম্বা ভাইরাস, গোল ভাইরাস, কি বলবো, বেটে ভাইরাস। তো বিভিন্ন ধরনের ভাইরাস হলেও সবার কিছু জিনিস কমন থাকে, মানে থাকতেই হবে, তাহলেই আমরা বলবো ওটা ভাইরাস। তাহলে সেই কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? তো ভাইরাসের তো প্রথমে তো একটা, এই যে দেখো সেন্টারে কোর বলছি যেটাকে আমরা, কোর থাকতে হবে। সেই কোরের মধ্যে কি আছে? সেই কোরের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, সেই কোরের মধ্যে হয় ডিএনএ আছে বা আরএনএ আছে। এই যে এখানে দেখো একটা পেঁচিয়ে এরকম আঁকা হয়েছে। তাহলে আমরা কি লিখবো? একটা জেনারেল স্ট্রাকচার অফ এ ভাইরাস যদি আমি দেখি, তাহলে কি লিখবো? কোর বর্তমান, কোর বর্তমান, যেখানে যেখানে কি কি থাকবে? ডিএনএ, অথবা যেখানে ডিএনএ অথবা আরএনএ থাকবে, যেখানে ডিএনএ
অথবা আরএনএ থাকবে। সেকেন্ড যে পয়েন্টটা সেটা দেখতে পাচ্ছ যে কোরের বাইরের দিকে একটা প্রোটেক্টিভ লেয়ার, সেটাকে আমরা কি বলে দিচ্ছি দেখো, ক্যাপসিড। কোরের বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার দেখতে পাওয়া যায় যেটাকে আমরা ক্যাপসিড বলি। এবং ক্যাপসিড দেখো এরকম অনেকগুলো দেখো ছোট 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 গোল 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 জিনিস নিয়ে তৈরি। এই গোল গোল জিনিসগুলোকে কি বলে দিচ্ছে, ক্যাপসোমিয়ার। গোল গোল জিনিসগুলোকে বলে দিচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে আমরা কি লিখবো যে প্রোটিন নির্মিত যেটাকে আমরা কি বলছি, ক্যাপসোমিয়ার। মানে প্রোটিন ইউনিটগুলোকে আমরা বলছি কি, ক্যাপসোমিয়ার। তাহলে প্রোটিন নির্মিত কি বর্তমান ক্যাপসিড থাকে, প্রোটিন নির্মিত ক্যাপসিড থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপসিডের বাইরে আবার আরেকটা গোল লেয়ার আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলে দেওয়া হচ্ছে দেখো এনভেলপ। এনভেলপ মানে কি, একটা এক্সট্রা পর্দা, বাইরের পর্দা। আর এই এনভেলপের বাইরে দেখো অনেকগুলো ছোট 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 আবার গোল দেখা যাচ্ছে, এরকম অনেকগুলো ছোট ছোট গোল দেখা যাচ্ছে, এগুলোকে বলে দিচ্ছে পেলপোমিয়ার। তো এই যে সবার বাইরের লেয়ারটা যেটাকে আমরা বলছি এনভেলপ, সেটা ভাইরাসের থাকতেও পারে, ভাইরাসের নাও থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা তাদেরকে বলবো এনভেলপ যুক্ত ভাইরাস, যদি না থাকে তাহলে কিছুই বলবো না। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট লিখতে পারি যে ক্যাপসিডের বাইরে পেলপোমিয়ার, ক্যাপসিডের বাইরে পেলপোমিয়ার নির্মিত, ক্যাপসিডের বাইরে পেলপোমিয়ার নির্মিত কি থাকতে পারে, এনভেলপ থাকতে পারে। হলো, এটা হচ্ছে আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স, যেটা দেখে আমরা বুঝবো যে এটা একটা ভাইরাস। তো এখানে আরো কিছু ভাইরাস সম্বন্ধে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানা উচিত। সেটা হচ্ছে যে ভাইরাসের, এখানে আমি লিখছি যে ভাইরাস কে আবিষ্কার করেন, ভাইরাস হচ্ছে মানে কোথা থেকে আসলো, কে প্রথম কেলাসিত করেন ভাইরাসকে, এরকম ছোট ছোট এমসিকিউ তোমাদের পরীক্ষায় চলে আসে। তো প্রথম যে পয়েন্টটা এখানে আমরা লিখছি, ভাইরাসই কন্টিনিউ হচ্ছে, যে ভাইরাস প্রথম যে আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে ভাইরাস, বা আমরা বলতে পারি নামকরণ করেন, ভাইরাস নামকরণ করেন ইভান নোভস্কি। এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। ইভানোভস্কি উনি কি করেছিলেন, উনি হচ্ছে টোবেকো মোজাইক ভাইরাস বা টিএমভি যে ভাইরাসটা, সেই ভাইরাসটাকে একটা গাছের মধ্যে গাছের পাতা থেকে পেয়েছিলেন। সেই পাতাটাকে উনি কি করেছিলেন, টোবেকো মোজাইক ভাইরাস, যেহেতু ইভানোভস্কির ভাইরাসটার নাম কি যেটা উনি প্রথম পেয়েছিলেন, টিএমভি, টোবেকো মোজাইক ভাইরাস। টোবেকো মানে হচ্ছে তামাক, এবার তামাক গাছের পাতা নিয়েছিলেন, পাতাটাকে নিয়ে ওটাকে এরকম করে পেস্ট করে, তারপরে মানে ওইরকম ওই ডুগডুগি দিয়ে বাজায় না, ওই জিনিসগুলোর মধ্যে ওটাকে থেতো করে 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 ওটার যে রসটা ছিল সেই রস থেকে এক্সট্র্যাক্ট করে তিনি এই ভাইরাসটা পেয়েছিলেন প্রথমবারের জন্য। তো যাই হোক, আমাদের অত ডিটেলসে জানা দরকার নেই, শুধু আমরা জানবো যে প্রথম ভাইরাস নামকরণ করেন এবং পৃথকীকরণ করেন ইভান নোভস্কি। কিন্তু এটা যে ভাইরাস, এটা কেমন দেখতে, লম্বা ছোট নাকি কি প্রোটিন আছে, সেসব উনি জানতে পারেননি। এরপরে এসেছিলেন বিজ্ঞানী স্ট্যানলি সর্বপ্রথম ভাইরাসের যে একটা স্ট্রাকচার আছে সেটাকে আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা এখানে কি লিখবো, যে বিজ্ঞানী স্ট্যানলি প্রথম ভাইরাসকে কি করেন, কেলাসিত করেন বা ক্রিস্টালাইজ করেন, স্ট্রাকচার বুঝতে সাহায্য করেন, কেলাসিত করেন। আর লাস্ট যে পয়েন্টটা দেখবো, নিটে কোয়েশ্চেন এসেছিল একটা,
যে ভাইরাস কি মিথজীবী না পরজীবী না মৃতজীবী, যদি মৃতজীবী হয় তাহলে কি আংশিক মৃতজীবী না পূর্ণ মৃতজীবী, যদি পরজীবী হয় তাহলে কি আংশিক পরজীবী না পূর্ণ পরজীবী, কোনটা? তো দেখো ভাইরাস সাধারণত যদি বাতাসে ঘুরে বেড়ায় তাহলে ভাইরাসের কোনো কিন্তু প্রাণ থাকে না, কিচ্ছু থাকে না, কিন্তু ভাইরাস যখনই একটা জীবের মধ্যে গিয়ে বসে তখনই তারা অ্যাক্টিভ হয়ে যায়। সেজন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক, মানে ওকে যেতেই হবে, যদি ওকে নিজের প্রাণ রাখতে হয় তাহলে ওকে অন্য একটা জীবের গায়ে গিয়ে বসতেই হবে, তাহলে এদেরকে বলা হচ্ছে বাধ্যতামূলক বা অব্লিগেট। আর যেহেতু ভাইরাস আমাদের শরীরে এসে কি করে, আমাদের হেল্প তো করে না, ক্ষতি করে, আর যারা আমাদের ক্ষতি করে আমাদের গায়েই থাকে, আমাদের ক্ষতি করে এবং পরবর্তীকালে চলে যায়, তাদেরকে আমরা কি বলি, পরজীবী। তাহলে বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট, ডাইরেক্ট এখান থেকে কোয়েশ্চেন এসেছিল, নিচে এসেছিল কোয়েশ্চেনটা। তাহলে ভাইরাস হলো অব্লিগেট প্যারাসাইট বা বাংলাটা কি, বাধ্যতামূলক পরজীবী। হলো, তাহলে আমরা ছোট ছোট এমসিকিউ গুলো পড়ে নিলাম। নেক্সট, এবার দেখো যেটা আমি বলছিলাম যে ভাইরাস তো বিভিন্ন রকমের হতে পারে, তাই না, লম্বা খাটো বেটে মোটা। তো এখানে একটা ভাইরাসের স্ট্রাকচার কিরকম হয় তার বেসিসে ক্লাসিফিকেশন দেওয়া আছে। সবকিছু পড়ার দরকার নেই, স্পেসিফিক কিছু পড়তে হবে। কি কি সেটা দেখো। প্রথমে যদি কোনো একটা ভাইরাস দণ্ডাকার হয়, যেরকম এটা লম্বা একটা জিনিস দণ্ডাকার, সেগুলোকে আমরা কি বলি, হেলিকাল। আমি এখানে লিখে দিচ্ছি দণ্ডাকার। হেলিক্যালের মধ্যে কোন এক্সাম্পলটা তোমরা পড়বে, এইটা পড়বে, টবেকো মোজাইক ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দুটোই পড়তে হবে, এখানে দুটোই পড়তে হবে। টোবেকো মোজাইক ভাইরাস, ডান সাইডে যে স্ট্রাকচারটা দেখছো এটা হচ্ছে টোবেকো মোজাইক ভাইরাসের স্ট্রাকচার, দেখো লম্বা একদম দণ্ডাকার, তাহলে এটা কার মধ্যে পড়ছে, হেলিক্যালের মধ্যে। নেক্সট তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল। কমপ্লেক্স মানে হচ্ছে কি জটিল, অনেক কিছু আছে এর মধ্যে। সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিওফাজ। তোমরা সকলেই জানো ব্যাকটেরিওফাজ কাকে অ্যাটাক করে, ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। তোমরা এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা এরকম ষড়ভুজাকার হেড, তার নিচে একটা কলার, তার নিচে একটা লম্বা একটা শীট দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো স্পাইক দেখা যাচ্ছে, এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, যেটা হচ্ছে একটা জটিল ভাইরাসের এক্সাম্পল। এরপরে তোমরা পড়বে হচ্ছে এনভেলাপড। এনভেলাপড মানে কি, আমরা একটু আগেই দেখলাম যে ব্যাকটেরিয়ার একটা কোর থাকে, তার বাইরে একটা কি থাকে, ক্যাপসিড থাকে, তারও বাইরে কারো কারো এনভেলপ থাকতে পারে, মানে এক্সট্রা মেমব্রেন থাকতে পারে। কার থাকছে সেই এনভেলপ, থাকছে হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইডস রোগ হয় যার ফলে। তো এইচআইভিটা পড়তে হবে। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এইচআইভি ভাইরাসের ছবি, এবং তোমরা এটা লক্ষ্য করো যে বাইরের দিকে একটা এক্সট্রা লেয়ার দেখতে পাচ্ছি, এই যে বাইরের দিকে আমরা একটা এক্সট্রা লেয়ার দেখতে পাচ্ছি, এই লেয়ারটা হচ্ছে কি এনভেলাপ। সেই এনভেলাপ থেকে দেখো অনেকগুলো কাঁটা বেরোচ্ছে, এই যে দেখো এনভেলাপ থেকে কাঁটা বেরোচ্ছে এরকম। তো যাই হোক, এটা হচ্ছে এনভেলাপ যুক্ত ভাইরাস, এটা পড়বে। আর লাস্টে আছে হচ্ছে স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে হচ্ছে কি গোলাকার, স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলাকার ভাইরাস। এটার মধ্যে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে SARS-CoV-2 বা কোভিড ভাইরাস। তো দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এখানেও আছে, আবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এখানেও আছে, মানে দুই টাইপেরই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হতে পারে, গোল টাইপের হতে পারে আবার দণ্ডাকারও হতে পারে। তো যেগুলো যেগুলো আমি বললাম, টোবেকো মোজাইক ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ব্যাকটেরিওফাজ, এইচআইভি এবং কোভিড, শুধু এইটুকু পড়লেই তোমাদের পরীক্ষার জন্য এনাফ। চলো নেক্সট। এটা আমরা দেখতে পাচ্ছি যে লাইফ সাইকেল অফ ভাইরাস টেক্সট বইয়ে অনেক বড় আছে, আমরা এখানে খুব ছোট করে পড়বো। এবং এই স্লাইডে যদি তোমাদের, যেহেতু ইংলিশে লেখা আছে, যদি বুঝতে অসুবিধা হয় আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে বাংলায় ছোট্ট করে বলে দেবো। আগে এখানে আমরা কনসেন্ট্রেট করি, তারপরে আরেকবার সামারি করে তোমাদের আরেকটা স্লাইডে বলবো। দেখো যে আমরা এখানে একটা এক্সাম্পল নেওয়া আছে, সেই এক্সাম্পলটা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। এই ফাজ ভাইরাস এখানে দেখতে পাচ্ছি আমরা, আর এই যে চারকোনা জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। তো কি হয়েছে যে ফাজ ভাইরাসটা, এটা হচ্ছে ভাইরাস, এই উপরের এই যে হলুদ পার্টটা এইটা ভাইরাস, এই যে এই জিনিসটা, এই ভাইরাসটা কি করেছে,
একটা ব্যাকটেরিওফাজকে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করার পর দেখতে পাচ্ছি যে ভাইরাসের যে ডিএনএটা, এই যে এটা হচ্ছে ভাইরাসের ডিএনএটা, এই ডিএনএটাকে ও ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে দুটো গোল দেখতে পাচ্ছি। এই যে এই গোলটা, এটা এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা হচ্ছে কার ডিএনএ? ব্যাকটেরিয়া। আর এই যে ছোট জিনিসটা দেখতে পাচ্ছ এইটা, এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, এটা হচ্ছে ভাইরাল। ব্যাকটেরিয়া ডিএনএ, ভাইরাস ডিএনএ দুটোই একসাথে আছে। এবং কিছুক্ষণ পরে দেখা গেল এই যে ভাইরাল ডিএনএ, যেটা একটু আগে ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছিল ব্যাকটেরিয়ার ভেতরে, সেখান থেকে অনেকগুলো প্রোটিন তৈরি হলো। সেই প্রোটিনগুলো জোড়া লাগলো, জোড়া লেগে কি তৈরি হলো? অনেকগুলো ভাইরাস তৈরি হলো। সেই ভাইরাসগুলো ব্যাকটেরিয়া সেলটাকে ফাটিয়ে দিল, ফাটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসলো। এই যে দেখো বাইরে বেরিয়ে চলে এসছে। যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করলো, ব্যাকটেরিয়ার ভেতরে বড় হলো, তারপরে ব্যাকটেরিয়াকে ফাটিয়ে বাইরে চলে আসলো। এবং এই সাইকেলটাকে বলা হচ্ছে দেখো লাইটিক সাইকেল। লাইটিক সাইকেল বা লাইটিক বা লাইসিস কথাটার অর্থ হচ্ছে ফাটিয়ে দেওয়া। ডান দিকে দেখো আরেকটা সাইকেল দেওয়া আছে, যেটাকে বলা হচ্ছে লাইসোজেনিক। এবার লাইসোজেনিক জিনিসটা কি? এখানেও সেম কেসটা, যে ভাইরাস প্রথমে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, দুই ক্ষেত্রেই, এটার ক্ষেত্রেও ডান দিকেরটার ক্ষেত্রেও। কিন্তু ডান দিকেরটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখো, যে যখন এই ভাইরাল ডিএনএটা আর ব্যাকটেরিয়াল ডিএনএটা কাছাকাছি আছে, তখন দুজনে, এখানে ছবিটা দেখা যাচ্ছে না, আমি জাস্ট এখানে এঁকে দিচ্ছি, দেখো এই যে এই পার্টটা আমি আঁকলাম সাদা করে, এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, আর বাকি যে পার্টটা আছে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। তার মানে এই জায়গাটাতে কি হলো, যখন ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করলো, বাঁ দিকেরটার ক্ষেত্রে কি হচ্ছিল? দুজন আলাদা আলাদা ছিল, ভাইরাসের ডিএনএ আলাদা, ব্যাকটেরিয়ার ডিএনএ আলাদা, কেউ কাউকে ডিস্টার্ব করেনি। কিন্তু ডান দিকের ক্ষেত্রে যখন আমরা লাইসোজেনিক সাইকেল দেখছি, তখন দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়া ডিএনএ, ভাইরাসের ডিএনএ দুজনে একসঙ্গে জোড়া লেগে গিয়েছে। এবং দেখো এখানে জোড়া লাগার পর এখানেও যখন ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন হচ্ছে, তার মানে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, সেই প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে কিছুটা অংশ ভাইরাসের আছে, কিছুটা অংশ ব্যাকটেরিয়ার আছে ডিএনএর। তার মানে ভাইরাসটার ডিএনএটা কখনোই ব্যাকটেরিয়া ডিএনএ কে ছাড়তে চাইছে না, দুটো ডিএনএ একসঙ্গে জোড়া লেগে আছে। এবং এরকম যদি থাকে সেটাকে আমরা কি বলি? প্রোফাজ। প্রোফাজ। এটা পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, যে যদি ব্যাকটেরিয়া ডিএনএ আর ভাইরাসের ডিএনএ দুজন একসঙ্গে জোড়া লেগে অবস্থান করে, সেটাকে কি বলে? প্রোফাজ। এরপরে দেখো যে যখন ভাইরাসের মনে হলো যে ঠিক আছে, আর আমার দরকার নেই ব্যাকটেরিয়ার, এবার আমি আলাদাভাবে চলতে পারবো, তখন দেখো এইখানে এই ছবিটা দেখো যে দুজন আলাদা আলাদা হয়ে গিয়েছে। এটা হচ্ছে কি? ভাইরাসের ডিএনএটা, আর বাকি যেটা দেখছো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএটা, দুজন আলাদা হয়ে গিয়েছে। এবং এই যে ভাইরাস যখন আলাদা হয়ে গেল, তখন এ আবার লাইসোজেনিক সাইকেলে এখানে এসে ঢুকে যাবে, লাইসোজেনিক সাইকেল থেকে এসে লাইটিক সাইকেলে ঢুকে যাবে। তো এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি, এখানে আমি খুব সোজা করে বোঝাচ্ছি। দেখো এটা দেখো, সাপোজ এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়ার ডিএনএ, এর পাশে একটা ভাইরাস এসে অ্যাটাক করে দিয়েছে। এটা ধরো একটা ভাইরাস, এই ভাইরাসটা এসে অ্যাটাক করে দিয়েছে। তাহলে এই ভাইরাসটার নিজের যে একটা ডিএনএ আছে, সেই ডিএনএটা ও ভেতরে এরকম করে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। এরপরে কি হবে? এই ভাইরাসটা, আমরা যদি নেক্সট স্টেজটা এখানে দেখি, ভাইরাসটা এই ডিএনএ থেকে কি তৈরি করবে? ওর প্রোটিন তৈরি করবে। এবং আমরা দেখতে পাবো যে ভাইরাসের পেটের ভেতরে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো ভাইরাসের পেটের ভেতরে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, আর এই যে ডিএনএটা, এটা ভাইরাসের ডিএনএ। ভাইরাসের ডিএনএ থেকে কি তৈরি হয়ে গিয়েছে? দেখো একটা পুরো ভাইরাস তৈরি হয়ে গিয়েছে, একটা পুরো ভাইরাস তৈরি হয়ে গিয়েছে। কোথায় তৈরি হয়ে গিয়েছে? এটা ব্যাকটেরিয়ার পেটের ভেতর। এরপরে কি হবে? এই যে ভাইরাসটা তৈরি হয়েছে, এ কি করবে? ফাটিয়ে দিয়েছে, ব্যাকটেরিয়ার পেটটাকে ফাটিয়ে দিয়েছে। এবং ফাটিয়ে দিয়ে ও এবার বাইরে চলে যাবে। কোথায় চলে যাবে ও? বাইরে।
খুব সিম্পল, তাই না? আর এটা মনে করো ব্যাকটেরিয়া, ডিএনএটা এখনো পড়েই আছে। তাহলে ভেতরে ঢুকলো, পেটের ভেতরে আরেকটা ভাইরাস তৈরি করলো ওর মতো, এবং নতুন ভাইরাসটা ব্যাকটেরিয়াটাকে মেরে দিয়ে চলে গেল। এটা কি সাইকেল? এটা হচ্ছে লাইটিক। এরপর ডান দিকে আমরা যদি লাইসোজেনিক সাইকেল দেখি, তাহলে এখান থেকেই যদি আমি আরেকটা দাগ দিই এই সাইডে, যে অন্যভাবে কি হতে পারে, সেটা হচ্ছে যে এই যে আমার ব্যাকটেরিয়া এটা ছিল, এবং ব্যাকটেরিয়া ফার্স্টটা তো অ্যাটাক করেছে ব্যাকটেরিয়াকে, ব্যাকটেরিয়ার ডিএনএটা তো ছিলই, তার সঙ্গে ভাইরাসের ডিএনএটাও চলে আসলো, এবং এই দুটো ডিএনএ এবার পরস্পর জোড়া লেগে যাবে। তাহলে নেক্সট ছবিটা কেমন হবে? নেক্সট ছবিটা হবে এরকম। এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়া, এটা ছিল আমার ব্যাকটেরিয়ার ডিএনএ, কিন্তু তার সাথে ভাইরাসের ডিএনএটাও জোড়া লেগে গেছে। এইটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে আছে, এবং ইন ফিউচার যখন ভাইরাসের মনে হবে যে না আমার আর দরকার নেই ব্যাকটেরিয়ার, আমি ওকে ছাড়াও চলতে পারবো, তখন দুটো ডিএনএ কি হবে? আবার আলাদা হয়ে যাবে। তার মানে একটা এরকম ব্যাকটেরিয়া যদি হয়, এর ভেতরে আবার এই স্টেজটা চলে আসবে। তার মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, দুজন আলাদা হয়ে গিয়েছে, এবং এরপরে এই ভাইরাসের যে ডিএনএটা আছে সেখান থেকে আবার এই স্টেজে চলে আসবে। মানে এখানে যদি আমরা আরেকটা ছবি আঁকি, তাহলে ছবিটা এরকম হবে। ভাইরাসের কি হয়েছে? পেটটা ফাটিয়ে এই যে ডিএনএটা ছিল ভাইরাসের, সেই ভাইরাসের ডিএনএটা থেকে একটা নতুন ভাইরাস তৈরি হয়েছে, আর ব্যাকটেরিয়ার ডিএনএটা যেরকম ছিল ওরমই আছে। এই ভাইরাসটা এরপর কি করবে? ফাটিয়ে বাইরে চলে যাবে। তার মানে এই স্টেজটাই আবার চলে আসবে। তাহলে এই জায়গাটা হচ্ছে লাইসোজেনিক, আর এটা হচ্ছে লাইটিক। লাইটিকের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ডিএনএ ভাইরাসের ডিএনএ জোড়া লাগে না, লাইসোজেনিকের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ডিএনএ ভাইরাসের ডিএনএ জোড়া লেগে যায়, যেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রোফাজ। আর যখন ভাইরাসের মনে হয় যে আমার আর ব্যাকটেরিয়া দরকার নেই, তখনও বাইরে চলে আসে। চলো আজকে আমাদের লাস্ট, সেটা হচ্ছে টাইপস অফ ভাইরাস অন দ্য বেসিস অফ জেনেটিক মেটেরিয়াল। আমরা বলছিলাম যে ভাইরাসের ক্ষেত্রে পেটের ভেতরে ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে। তো এখানে তোমাদের এক্সাম্পলগুলো মনে রাখতে হবে যে কোনটা হচ্ছে ডিএনএ ভাইরাস, কোনটা হচ্ছে আরএনএ ভাইরাস। তো প্রথম যে আমরা দেখছি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, আমরা এক এক করে জাস্ট এক্সাম্পল লিখব এবং আমাদের টপিক শেষ। সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাসের মধ্যে আমরা পাচ্ছি পোলিও ভাইরাস, তার সঙ্গে আমরা পাচ্ছি এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা, তার সঙ্গে আমরা পাচ্ছি আমাদের অতি পরিচিত HIV। এই তিনটে ভাইরাস সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাসের অন্তর্ভুক্ত। এবার আসছে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, এর মধ্যে আমরা এক্সাম্পল হিসাবে পাচ্ছি রোটা ভাইরাস। তোমরা নাম শোনোনি হয়তো আগে, রোটা ভাইরাস। আর একটা ভাইরাস হচ্ছে রিও ভাইরাস। রোটা ভাইরাস, রিও ভাইরাস কিসিং এর মধ্যে দিয়ে ছড়াতে পারে। নেক্সট সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। এটার যদি আমরা এক্সাম্পল লিখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো কলিফাজ। এটার এক্সাম্পল আমরা কি দেখতে পাবো? কলিফাজ। ফাই 174, এটা পুরোটাই একটা নাম, কলিফাজ ফাই 174 ভাইরাস। আর লাস্টে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, যেটার এক্সাম্পল আমরা দেখতে পাবো হেপাটাইটিস। তার সঙ্গে আমরা দেখতে পাবো হারপিস ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস। এটা আমরা দেখলাম হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাসের এক্সাম্পল। এইটুকু যদি তোমরা পড়ো তাহলেই মোর দেন এনাফ
পরীক্ষার জন্য। তাহলে আজকে আমরা ওভারঅল কি দেখলাম সেটা যদি একটু তোমাদের সামারি করে দিই। প্রথমে আমরা পড়লাম প্রোটিস্টার মধ্যে আমরা সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা পড়লাম, স্লাইম মোল্ড পড়লাম, লাস্টে আমরা পড়লাম প্রোটোজোয়া। তারপরে আমরা পড়লাম ফানজাইয়ের আমরা টাইপস পড়লাম। ফানজাইয়ের মধ্যে আমরা কি দেখলাম, ফ্রুট বডি তৈরি হয়, আমরা দেখলাম যে অ্যাসকোস্পোর তৈরি হয়, আমরা দেখলাম ব্যাসিডিওস্পোর তৈরি হয় যারা যৌন জননে অংশগ্রহণ করে। তারপরে আমরা ফাঙ্গাসের ডিজিজ দেখলাম, আমরা প্রোটোজোয়ারও ডিজিজ দেখেছিলাম। তারপরে আমরা ভাইরাস পড়লাম, ভাইরাসের একটা নর্মাল স্ট্রাকচার পড়লাম। তারপরে ভাইরাসের আমরা যেটা শেপ, তার বেসিসে কিরকম দেখতে হয় ভাইরাস, সেটার টাইপস গুলো পড়লাম। লাস্টে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল পড়লাম। এইটুকু পড়ার পর তোমাদের ভাইরাস সম্বন্ধে আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস পয়েন্ট বলতে যেটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ভাইরাসের একককে বা সংক্রমণযুক্ত ভাইরাসের একককে বলা হয় ভেরিয়ান্ট। কি বলে? সংক্রমণকারী ভাইরাসের একককে বা ইউনিটকে কি বলে? ভিরিয়ন। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা পড়লাম। এরপরে তোমাদের যদি কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এরপরে আমরা কভার করব হচ্ছে গুপ্তবীজি, ব্যক্তবীজি, শৈবাল, এই সমস্ত জিনিসগুলো। তাহলে আমাদের এই যে ক্লাসিফিকেশন সিরিজটা সেটা শেষ হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা এইখানে আর কি কি চাই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এসওই বাংলার সঙ্গে থাকবে, কারণ বাংলা পড়বে, বাংলা জিতবে।